আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমাদের জিএসটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সের চ্যাপ্টার ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা শুরু করছিলাম ইয়ার ভিত্তিক, বাট তোমাদের রিকোয়েস্টে আমি এক সপ্তাহ সময় নিছি, টোটাল কোশ্চেন ব্যাংক আবার নতুন করে ডেভেলপ করছি, করে তোমাদের জন্য চ্যাপ্টার ভিত্তিক ক্লাস নিয়ে চলে আসছি। আমি ফিল করছি যে আসলে চ্যাপ্টার ভিত্তিক নেওয়াটা ইয়ার ভিত্তিকের চেয়ে বেশি ইফেক্টিভ হবে। ইয়ার ভিত্তিক ক্লাসগুলা ঠিক লাস্ট মোমেন্টে যে আমাদের খুব হেল্প করে, বাট যখন তোমার হাতে 2 মাস সময় আছে, এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি যদি চ্যাপ্টার ভিত্তিক পড়ো তাহলে সেটা তোমাকে অনেক বেশি পরিমাণে হেল্প করবে। সো তারই ধারাবাহিকতায় আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস নিয়ে চলে আসছি। আগামী এই যে 1 থেকে 1.5 মাসের ভিতরে, 1 মাসের ভিতরে বলতে পারো যে আমরা টোটাল চ্যাপ্টার ভিত্তিক সমস্ত ক্লাসগুলা তোমাদেরকে আপলোড করে দিব। তোমরা একটা রুটিন চাইছো, ইনশাল্লাহ আমি রুটিনের মাঝখানে, রুটিনের ভিতরেই তোমাদের ক্লাসগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। এর ফাঁকে আমি যদি সময় পাই তাহলে আরো বেশি করে দ্রুত টেনে তোমাদের ক্লাসগুলো আগেই দিয়ে দিব, যাতে তোমরা তোমাদের মতো করে এই জিনিসপত্রগুলো দেখে সলিউশন করে একটা পারফেক্ট প্রিপারেশন নিতে পারো। আর এছাড়া অন্যান্য যে কোনো বিষয়ে হেল্প লাগলেই তোমরা আমাকে বলতে পারবা, বলবা, সাথে সাথে আমাকে গ্রুপে জানাবা, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। সো আজকে আমাদের জিএসটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সের প্রথম ক্লাসে, চ্যাপ্টার ভিত্তিক প্রথম ক্লাসে, আগে একটা ক্লাস আমরা আপলোড দিয়েছিলাম ইয়ার ভিত্তিক। সো প্রথম ক্লাসে আমরা দেখবো হচ্ছে ভেক্টর। তোমাদের একটা মজার ব্যাপার বলি, তোমাদের এই কোর্সটা আমি ইয়ার ভিত্তিক নিব বলে আমি এই কোর্স শুরু হওয়ার আগেই একজন টাইপিস্ট এবং স্লাইড মেকার হায়ার করে মোটামুটি দুইজনকে 5-10 হাজার টাকা দিয়ে অলরেডি স্লাইড অ্যান্ড তোমার কোশ্চেন ব্যাংক দুইটাই টাইপ করে রেখে দিছি। পরে আবার নতুন করে করা লাগছে, কারণ ইয়ার ভিত্তিক কোশ্চেন কোথাও পাওয়া যাচ্ছিল না। অবশেষে একটা অনলাইন প্ল্যাটফর্মে একটা কোশ্চেন ব্যাংক পাইলাম, মোটামুটি গোছানো মনে হলো। ওখান থেকে কোশ্চেনগুলা পিক করে সাজিয়ে তোমাদেরকে আবার পিডিএফ তৈরি করা জার্নিটাতে টোটালটা আমি নিজে একা একা করছি, যাতে তোমাদের একদম প্রপার ভ্যালুয়েবল কোশ্চেনগুলাই আসে, কোনো উল্টাপাল্টা কোশ্চেন না আসে, রিপিট না হয়। বাট সমস্যা হচ্ছে যে যেহেতু ওই প্ল্যাটফর্মের কোশ্চেনগুলা সলভ করা ছিল না, তো আমার কাছে এখন এত কম সময়ে ওই লম্বা অত বড় টিম নাই যেই টিম দিয়ে আমি তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন আবার নিচে আলাদা আলাদা করে দিতে পারবো। সো সলিউশন দিতে পারিনি, বাট সলিউশন ছাড়াই কোশ্চেনগুলো দিচ্ছি। এই ক্লাসগুলো আমি একটু স্লো টানা ট্রাই করবো, যাতে এই ক্লাসগুলোর মাধ্যমে তুমি সলিউশনগুলা সুন্দর করে পেয়ে যাও, এবং সলিউশনগুলো আমি এমন ভাবে লিখে লিখে দিব যাতে সলিউশনগুলো সুন্দর করে পেয়ে যাও। সো ওই পিডিএফ আর এই ক্লাস নোট দুইটাকে কম্বাইন করতে পারলে তোমার একদম গুছিয়ে যাবে। তো কি করবা, ওই জায়গাতে খেয়াল করবা যে আমাদের যে পিডিএফ গুলো আমরা দিচ্ছি চ্যাপ্টারের, ওই পিডিএফ গুলা সাদা রাখছি এবং মানে শর্ট রাখছি। হ্যাঁ, সো তুমি এক পেজ, 2 পেজ, 3 পেজ, সর্বোচ্চ গেলে 5-6 পেজের পিডিএফ এ তুমি টোটাল চ্যাপ্টার পেয়ে যাচ্ছ। সো তোমার যদি কোশ্চেন নিয়ে প্রবলেম হয় এবং কোনো ঝামেলায় পড়ো, তাহলে কি করবা, একটা প্রিন্টের দোকানে যাবা, ফটোকপির দোকানে যাবা, যে পিডিএফ গুলা দিয়ে দিবা, সর্বোচ্চ 1 থেকে 150 টাকা খরচ হবে, এর ভিতরে তুমি ওই পিডিএফ গুলা প্রিন্ট করে ফেলতে পারবা। সো ওই পিডিএফ গুলা প্রিন্ট করে টেবিলের উপর রেখে দিবা, দেন তুমি এই কোশ্চেন গুলা সলিউশনের যে পিডিএফ সেটা মোবাইল ওপেন করবা, ফলে ওখানে তোমার কোশ্চেন থাকবে আর সলিউশন গুলো ওখানে দেখবা, দিয়ে এইগুলো আবার ধরে ধরে সলভ করবা। আর এই পিডিএফ এর কোশ্চেন গুলা তুমি যদি প্র্যাকটিস করতে পারো, এই যে মোটামুটি 100-150 টাকার পিডিএফ এর যে কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে পারলে তোমার প্রিপারেশন হিউজ পরিমাণে গুছিয়ে যাবে। এন্ড জিএসটি তে ভালো করার জন্য মোর দেন এনাফ, যা যা লাগবে ইচ এন্ড এভরি কোশ্চেন আমি ধরে ধরে পিক করছি। সো কোনো প্রবলেম হবে না। সো চলো আমরা দেরি না করে, কথাবার্তা না বাড়িয়ে শুরু করি। আমাদের আজকের প্রথম ক্লাসের প্রথম কোশ্চেন দেখো, আমাদের এখানে একটা কোশ্চেন দেয়া আছে। কোশ্চেনটা হচ্ছে দুইটি সমান ভেক্টর, খেয়াল করো, দুইটি সমান ভেক্টর এখানে দেয়া আছে। এখানে আমরা যদি একটু দেখি, প্রথম প্রশ্ন হচ্ছে দুইটি সমান ভেক্টর শূন্য ভেক্টর হতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? অর্থাৎ দুইটা ভেক্টর সমান, তো ধরো একটা ভেক্টর পি আরেকটা ভেক্টর হচ্ছে কিউ, এবং এরা দুইটা সমান, তো তার মানে দুইটাই আমাদের আসলে পি ভেক্টরের মতো কাজ করে, তো দুইটা সমান ভেক্টর। এখন এটাকে যদি শূন্য হতে হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? তো দেখো, একটা ভেক্টর যদি পি এই দিকে যায়, আরেকটা ভেক্টর যদি পি এই দিকে আসে, তাহলে একটা পি আর একটা মাইনাস পি না? তো একটা আরেকটার মাঝখানে মাইনাস হওয়ার জন্য 180 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়া লাগে। আরো সোজা কথা বলি, ধরো দুইটা সমান ভেক্টর পি আর পি, তো এদের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান শূন্য হবে? তাহলে দেখো, শূন্য ভেক্টর পাচ্ছি আমি, দুইটা সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পাওয়ার আরেকটা উপায় হচ্ছে, দেখো r ইকুয়ালস টু পি ডট পি কজ 180। সো তোমার হচ্ছে যে কজ 180 এর মান কত? কজ 180 এর মান হচ্ছে শূন্য। ডট গুণনের ক্ষেত্রে এরা শূন্য হয়, বুঝতে পারছো? তো দুইটা সমান ভেক্টর যদি তোমাকে শূন্য ভেক্টর দিতে চায়, তাহলে এই জায়গাতে আমাদের এই r স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস পি স্কয়ার মাইনাস 2pq cos আলফা এভাবে লিখতে হয়। হ্যাঁ, তো শূন্য ভেক্টর আমি এই জায়গাতে একটু উল্টাপাল্টা করছি। দেখো,
এইভাবে করলে হবে না। দেখো লব্ধি আর স্কোয়ার ইকুয়ালস টু আমরা এখানে কি নিব, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p cos 180। সো cos 180 মান কত, -1। তার মানে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার ইন্টু -1। এখানে ক্যালকুলেশন করলে দেখো লব্ধি শূন্য হয়ে যায়, এই ক্যালকুলেশনের মাধ্যমে শূন্য আসে। তাহলে দুইটা সমান ভেক্টর পরস্পরের যদি বিপরীত দিকে থাকে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন তাদের লব্ধি কি হয়, শূন্য হয়। তাহলে এখানে আমরা কারেক্ট অ্যান্সার দাগাচ্ছি কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার আসতেছে। তো আশা করি এই ব্যাপারটা একদম ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, পরে দেখো বলছে একই বিন্দুতে, খেয়াল করো, একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান যে কোনো একটি সমান হবে। খেয়াল করো, কথাটা আগে ভালো করে পড়তে হবে, কথাটা পড়ে আগে বুঝতে হবে। কি বলছে, একই বিন্দুতে, তাহলে একটা বিন্দু নিলাম, ক্রিয়াশীল দুটি সমান মানের বল, তাহলে এই বিন্দুতে একটা বল দেখো পি বল ক্রিয়া করতেছে, আরেকটাও পি বল ক্রিয়া করতেছে। এর বলছে এদের মধ্যবর্তী কোণ, এই জায়গায় যে কোণটা আছে থেটা, এইটা কত হলে এদের লব্ধির মান যে কোনো একটি সমান হবে। তাহলে যে কোনো একটি মানে পি, তার মানে লব্ধি মান যেটা আসবে সেটাও আর ইকুয়ালস টু পি আসবে। সো এই জিনিসটা আমি তোমাদেরকে আগে একবার শর্টকাট শিখিয়েছি, টপ 100-এ শিখিয়েছি, যে ধরো কোথাও একটা পয়েন্টে একটা বল পি কাজ করে, আরেকটা পয়েন্টে আরেকটা বল কিউ কাজ করে। সো পি ইকুয়ালস টু যদি পি হয়, কিউ ইকুয়ালস টু যদি পি হয়, এবং এদের মাঝখানের লব্ধি যদি আর ইকুয়ালস টু এটাও পি হয়, অর্থাৎ দুইটা বল এবং লব্ধি যদি সমান হয়, তাহলে এদের মধ্যবর্তী যে কোণ সেটা অটোমেটিক থেটা ইকুয়ালস টু 120 ডিগ্রি আসে। অটোমেটিক কোণ থেটা ইকুয়ালস টু 120 ডিগ্রি আসে, এটা মুখস্থ করতে হবে। এবং এটা মুখস্থ কিভাবে করবা, দেখো পি ইকুয়ালস টু যদি বলে দেয় পি, কিউ ইকুয়ালস টু এটাও যদি বলে পি, আর ইকুয়ালস টু এটাও যদি বলে পি, অটোমেটিক থেটা ইকুয়ালস টু হবে 120 ডিগ্রি। এবার এই জায়গা থেকে ইনফরমেশন যদি চেঞ্জ করে, বলে দেয় যে একটি বল পি, লব্ধি পি এবং মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তাহলে অন্য বল কত, অটোমেটিক অন্য বলও পি আসবে। যদি বলে দুইটি বল পি, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তাহলে লব্ধি কত, লব্ধিও অন্য একটি বলের সমান, এরকম ভাবে বলবে। ঠিক আছে, এখন এটা আসে কিভাবে সেটা একটু ক্যালকুলেশন করে দেখি। আসে কিভাবে, এটা হচ্ছে এমসিকিউ ট্রিক। হ্যাঁ, এটা ব্যবহার করব আমরা অ্যাজ এ এমসিকিউ ট্রিক। আসে কিভাবে, আসে হচ্ছে, খেয়াল করো, আমাদের লব্ধির বেসিক ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos থেটা বা আলফা। তো cos আলফা লিখলাম আমি এখানে, সো cos আলফা এটা লিখলাম। এবার খেয়াল করো মধ্যবর্তী কোণ কত হবে জিজ্ঞেস করছে। তো আমাদের দেখো লব্ধির মানও পি, তাহলে পি স্কোয়ার, এটার মানও পি মানে পি স্কোয়ার, কিউ এর মানও পি মানে পি স্কোয়ার, 2pq পি আর কিউ এর মানও পি, cos আলফা এটা আসে। সো খেয়াল করলে দেখবা এই জায়গা থেকে টোটাল মিলে যদি ক্যালকুলেশন করো, পি স্কোয়ার ইকুয়ালস টু 2p স্কোয়ার প্লাস পি স্কোয়ার cos আলফা এটা আসে। এখান থেকে তুমি যদি সব জায়গা থেকে তোলার চেষ্টা করো, পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার কেটে যায়, 1 ইকুয়ালস টু 2 প্লাস 2 cos আলফা এটা আসে। সো এখান থেকে আমরা শেষ পর্যন্ত cos আলফা ইকুয়ালস টু, খেয়াল করো, cos আলফা ইকুয়ালস টু এই টু এই সাইডে নিয়ে আসলে -1 হয়, আর এই টু এই সাইডে নিয়ে আসলে -1/2 হয়। সো ক্যালকুলেশন করে -1/2 পাই। সো আলফা ইকুয়ালস টু cos ইনভার্স -1/2, আমরা জানি cos 120 ডিগ্রির মান -1/2। শেষ পর্যন্ত আমরা এখান থেকে ভ্যালু পাচ্ছি কত, 120 ডিগ্রি। শেষ পর্যন্ত আমরা কত ভ্যালু পাচ্ছি, 120 ডিগ্রি। তার মানে আমরা এখানে ভালো করে বোঝার চেষ্টা করলে এটাই পাচ্ছি যে যদি কখনো দুইটা ভেক্টর সমান হয় এবং তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়, তাহলে লব্ধিও তাদের সমান হবে। আবার এভাবেও চিন্তা করতে পারি, দুইটা ভেক্টর যদি সমান হয়, তাদের লব্ধিও যদি তাদের সমান হয়, তাহলে অটোমেটিক তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে। সো এই যে ইনফরমেশন যেগুলো আছে এখানে, এই ইনফরমেশনগুলা করবা কি তুমি মুখস্থ, এমসিকিউ ট্রিক। এই এমসিকিউটা খুবই আসে, বারবার আসে। রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ সব জায়গাতে দিছে ইতিহাসে। এবার দেখো আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে বলছে যে অবস্থান ভেক্টর দেয়া আছে আর ইকুয়ালস টু, আর একটা অবস্থান ভেক্টর দেয়া আছে, এই জায়গাতে ডেল ডট আর একটা ভেক্টর আছে, ডেল ডট আর। সো ডেল ডট আর করা লাগবে। দেখো আমাদের এই জায়গাতে আর ভেক্টর যেটা আছে, আর ভেক্টর ইকুয়ালস টু xi প্লাস yj প্লাস zk, এটা এর সাথে ডেল ডট আর করতে বলছে। সো ডেল ডট আর, সো ডেল মানে কি আমরা জানি ডি বাই ডিএক্স অফ আই, এটা হচ্ছে ডেল, প্লাস ডি বাই ডিওয়াই অফ জে আর ডি বাই ডিজেড অফ কে, এটা হচ্ছে ডেল। এর সাথে ডট গুণন আমাদের করতে হবে এই অংশটা, কি আছে xi প্লাস yj
প্লাস জেড কে, এই অংশটা ডট গুণন করতে হবে। সো ডট গুণন করলে তুমি জানো যে আই এর সাথে আই ডট হয়, আই এর সাথে আই ডট হলে 1 হয়, জে এর সাথে জে ডট হয় 1 হয়, কে এর সাথে কে ডট হয় 1 হয়। তাহলে আই এর সাথে আই ডট হলে যদি 1 হয়, এই ডি বাই ডিএক্স এর সাথে অনলি এই জায়গাতে এক্সটা থাকবে, ওকে। ডি বাই ডি ওয়াই এর সাথে অনলি ওয়াইটা থাকবে। সেম ভাবে ডি বাই ডি জেড এর সাথে অনলি তোমার হচ্ছে যে কি থাকবে, জেডটা থাকবে। তো দেখো x কে ডি বাই ডিএক্স করলে 1 পাওয়া যায়, y কে ডি বাই ডিওয়াই করলে 1 পাওয়া যায়, z কে ডি বাই ডিওয়াই করলে 1 পাওয়া যায়। সব মিলাই ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি ভ্যালু পাবা 3। সো 3 পাইলে আমাদের এখান থেকে কারেক্ট আনসার আসে কত? কারেক্ট আনসার 3 আসে। দ্যাটস ইট। এখান থেকে আমরা শেষ পর্যন্ত কারেক্ট আনসার 3 পাচ্ছি। সো এই হচ্ছে আমাদের লাস্টের ব্যাপার। সো আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এবার আসো পরের এমসিকিউটা দেখি। আমাদের এখানে বলছে যে a এবং 2a এবং a ভেক্টর পরস্পরের সাথে একটি নির্দিষ্ট কোণ করে আনত। প্রথম ভেক্টরের দ্বিগুণ করলে এবং এর লব্ধির মান 3 গুণ হয়। সো ভালো করে খেয়াল করবা, আমাদের একটা ভেক্টর দেয়া আছে 2a, আরেকটা ভেক্টর দেয়া আছে a, এবং এদের ক্ষেত্রে লব্ধি ধরো আমাদের 8 দেয়া আছে। এবার বলছে প্রথম ভেক্টরকে যদি আমরা দ্বিগুণ করি, মানে প্রথম ভেক্টর আমাদের 2a, এটাকে আমরা যদি দ্বিগুণ করি মানে 4a করি, 2 into 2a, তাহলে এই জায়গাতে দেখো a ভেক্টর যেটা আছে এটা এই থাকছে, লব্ধির মান 3 গুণ হয়, মানে এখানে আমাদের লব্ধি যেটা আছে এটা আমাদের 3r হয়ে যায়। এবার বলছে ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তো এই দুইটার ক্ষেত্রেই এর মধ্যবর্তী কোণ আলফা হবে, এর মধ্যবর্তী কোণ ধরে নিলাম আমরা আলফা হবে। সো এর মধ্যবর্তী কোণ আলফা হবে, তাহলে বাকি কিছু চেঞ্জ হচ্ছে না। এখন আমরা প্রথম কেসে, এই কেসে চিন্তা করব। এই কেসে আমাদের লব্ধির মান r স্কয়ার ইকুয়ালস টু 2a স্কয়ার, ওকে, প্লাস a স্কয়ার প্লাস 2ab, সো 2 into 2a into a, এরপরে লিখলাম আমরা cos আলফা। সো ক্যালকুলেশন করলে r স্কয়ার ইকুয়ালস টু 4a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 4a স্কয়ার ইনটু cos আলফা, এটা থাকে। সো দেখো এখানে আমরা r স্কয়ার ইকুয়ালস টু 4a স্কয়ার প্লাস a স্কয়ার মানে কি 5a স্কয়ার প্লাস 4a স্কয়ার cos আলফা, এটা পাই। এটা আমরা শেষ পর্যন্ত পাচ্ছি। ওকে, এবার আমরা দ্বিতীয় অংশ যেটা আছে এটা নিয়ে একটু ক্যালকুলেশন করে দেখি। এটা নিয়ে ক্যালকুলেশন করলে দেখো 3r তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4a তার হোল স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2 ইনটু 4a ইনটু a cos আলফা, এটা পাই। সো এখানে ক্যালকুলেশন করলে দেখো 9r স্কয়ার, এই জায়গাতে ক্যালকুলেশন করলে দেখো এই জায়গাতে ক্যালকুলেশন করলে 16a স্কয়ার প্লাস a স্কয়ার, ক্যালকুলেশন করলে 4 দুগুণে 8a স্কয়ার cos আলফা, এটা আসে। সো এখন এই দুইটা জায়গাতে ক্যালকুলেশন করে দেখো, এই জায়গায় আমি r স্কয়ার পাচ্ছি না, এটা কিন্তু 9r স্কয়ার হবে, 3 এর স্কয়ার করলে 9 হয়। সো 9r স্কয়ার, এটা একটু সুন্দর করে লিখে দিই যাতে তোমার পরে বুঝতে অসুবিধা না হয়। তাহলে এই জায়গায় 9r স্কয়ার আসে। এই যে r স্কয়ার, এই r স্কয়ারের ভ্যালু তুমি এখানে পাইছো। সো এই r স্কয়ারের ভ্যালু এখানে যদি বসায় দাও তাহলে 9 ইনটু দেখো এই জায়গা থেকে 5a স্কয়ার প্লাস 4a স্কয়ার cos আলফা, এটা পাওয়া যায়। এই সাইডে আমাদের থাকে হচ্ছে 16 আর 1 17, 17a স্কয়ার প্লাস 8a স্কয়ার cos আলফা, এটা থাকে। এবার দেখো গুণ করো, গুণ করলে এখানে কি পাবা, 5 নাম 45, 45a স্কয়ার প্লাস 4 নাম 36a স্কয়ার cos আলফা, এই সাইডে থাকে 17a স্কয়ার প্লাস 8a স্কয়ার cos আলফা। সো এখান থেকে এখন আমাদের কি করা লাগবে, এই 45a স্কয়ার a স্কয়ার সব a স্কয়ার গুলোকে যদি আমি বাদ দিয়ে দিই, a স্কয়ার a স্কয়ার a স্কয়ার a স্কয়ার কেটে যাচ্ছে, কেটে গেল। কেটে যাওয়ার পর এই সাইডে দেখো, এই সাইডে দেখো আমাদের 45 আছে আর এই সাইডে কত আছে তোমার হচ্ছে যে 17। তাহলে দেখো এক সাইডে আমরা 45 মাইনাস 17 এটা করতে পারি, ইকুয়ালস টু ওই সাইডে আমাদের 8 cos আলফা আছে। সো ওই সাইডে আমাদের 8 cos আলফা আছে মাইনাস এটাকে ওই সাইডে নিয়ে গেলে 36 cos আলফা থাকে। ওকে, এই পর্যন্ত আমরা পাচ্ছি। এখন এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি পাচ্ছ বলো। এখানে ক্যালকুলেশন করলে 28 পাচ্ছ, 45 থেকে 17 বাদ দিলে 28 পাচ্ছ। এই সাইডে দেখো তুমি এই যে টোটালটা ক্যালকুলেশন করলে 36 থেকে 8 বাদ দিলে 28 cos আলফা পাচ্ছ, বাট মাইনাস 28 cos আলফা। সো 28 যদি কেটে দাও তাহলে দেখো cos আলফা ইকুয়ালস টু -1, তাহলে cos আলফা ইকুয়ালস টু cos 180 ডিগ্রি পাওয়া যায়। সো সব মিলায়ে ক্যালকুলেশন করলে আলফা ইকুয়ালস টু শেষ পর্যন্ত 180 ডিগ্রি থাকে। সো এই যে ক্যালকুলেশনটা করলাম এটা কিন্তু লাস্ট ধাপ, এটা ধাপ 3 নাম্বার ধাপ। সো প্রথম ধাপে আমি কি করছি, প্রথম ধাপে ক্যালকুলেশন করছি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ,
ঠিক আছে, এইটা হচ্ছে থার্ড স্টেপ। সো ক্যালকুলেশন করে আমি আলফা ইকুয়ালস টু 180 পাইছি। সো এ নাম্বার আসে আমাদের কারেক্ট আনসার। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, পরে আসো, পরে বলছে একটা সামন্তরিকের সন্নিহিত বাহু দুইটি এত এত দেয়া আছে। তো আমরা একটা সামন্তরিক আঁকি। প্রথমে এটা ধরো একটা সামন্তরিক, হ্যাঁ এটা একটা সামন্তরিক। তো সামন্তরিকের সন্নিহিত বাহু মানে কি, পাশাপাশি দুই বাহু। এই পয়েন্ট থেকে এই জায়গায় ধরো একটা পয়েন্ট নিলাম আমরা, এই পয়েন্টের এইটার সাথে এইটা, এই দুইটা হচ্ছে সন্নিহিত বাহু। সো একটা বাহু আমাদের ধরো দেয়া আছে a ইকুয়ালস টু 3i প্লাস জে মাইনাস 2k। আরেকটা বাহু দেয়া আছে b ইকুয়ালস টু, খেয়াল করো, i মাইনাস 3j প্লাস 4k। এই দুইটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। এখন সন্নিহিত বাহু দেয়া থাকলে ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে a ক্রস b, ডিরেক্ট a ভেক্টর ক্রস b ভেক্টর, এটার মডুলাস করলে আমরা এখান থেকে ক্ষেত্রফল পাবো সন্নিহিত বাহু দেয়া থাকলে। আর সন্নিহিত বাহু না দিয়ে যদি কখনো কর্ণ দেয়া থাকে, এরকম বরাবর কর্ণ দেয়া থাকে, এরকম বরাবর কর্ণ দেয়া থাকে, কর্ণ দেয়া থাকলে খেয়াল করো, কর্ণ দেয়া থাকলে তখন আমাদের ক্ষেত্রফল a ইকুয়ালস টু d1 ক্রস d2, এটা। সো কর্ণ দেয়া থাকলে d1 ক্রস d2, তার সাথে আমাদের হাফ করতে হয়। সো কর্ণ দেয়া থাকলে হাফ হয়, কারণ কি কর্ণগুলা বড়, এই বড় এরিয়া চলে আসে ক্রস করলে, তখন হাফ দিতে হয়। আর সন্নিহিত বাহু দেয়া থাকলে সমান সমানই, ক্ষেত্রফলের সমান সমানই হয়। তাহলে শুধু সরাসরি a ক্রস b করব। তাহলে এখানে আমি যদি a ক্রস b করি, দেখো আমাদের এই যে দুইটার জন্য ক্রস করার জন্য i j k এইটাকে আগে বসাতে হবে, অর্থাৎ ভেক্টর অপারেটর i j কে আগে বসালাম। এরপরে দেখো এখানে 3, এখানে 1, এখানে -2 আছে। সো 3 নিলাম, তারপরে দেখো 1 নিলাম, তারপরে এখানে -2 নিলাম, এখানে দেখো 1 নিলাম, এই জায়গায় দেখো -3 আছে, তারপরে দেখো 4 আছে। সো এইটা নিলাম, নেয়ার পরে এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কেমনে করব, যখন আমি i নিব তখন এটার সাথে গুণ আর এটার সাথে গুণ। সো দেখো আমি যখন i নিছি তখন এই আড়াআড়ি গুণ, যখন i নেওয়া হয় তখন এই টোটাল অংশটা বাদ যায় আর এই টোটাল অংশটা বাদ যায়। তো বাদ গেলে এই 1 এর সাথে 4 গুণ হয় আর এটার সাথে এটা গুণ হয়। 1 এর সাথে 4 গুণ হলে 4 আসে, সূত্রের মাইনাস। এবার দেখো এই বরাবর গুণ করলে 3 দুগুণা 6 আসে, বাট এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, হ্যাঁ এখানে একটা মাইনাস আছে, আর এই জায়গাতেও একটা মাইনাস আছে। সো এই জায়গায় একটা মাইনাস আছে। সো দেখো মাইনাস কোন কোন জায়গায় আছে, ওকে -2 আর এখানেও মাইনাস আছে। ওকে, তাহলে এখানে দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলে ফর্মুলা মাইনাসই থাকে, 3 দুগুণা আমরা 6 বসাই দিলাম। এরপরে ফর্মুলা অনুযায়ী যখন আমি জে নিব, ফর্মুলা অনুযায়ী আসবে হচ্ছে আমার মাইনাস, জে এর সামনে সবসময় মাইনাস হয়, মনে রাখতে হবে। এবার যখন আমি এইটা আর এইটা বাদ দিব, জে এর সামনে মাইনাস গেল, এইটা এবং এটা বাদ, তখন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। সো এটার সাথে এটা গুণ হলে 3 4 12 মাইনাস, এটার সাথে এটা গুণ করলে দেখো এই 2 -2 আর 1 মিলে মাইনাস, সো মাইনাসে মাইনাসে প্লাস, এই জায়গায় আসবে হচ্ছে 2। এবার আমি এখানে প্লাস কে নিলাম, কে নিলে এখানে দেখো এই বরাবর বাদ, এটার সাথে এটা গুণ করলে -9, এই বরাবর গুণ করলে -1। সেখানে আমরা গুণ করো -9 -1, এই পাচ্ছি। সো ক্যালকুলেশন করলে দেখো -2i এটা থাকে, এই জায়গাতে ক্যালকুলেশন করলে -14j এটা থাকে, আর ওখানে ক্যালকুলেশন করলে -10k এটা থাকে। সো এখন এই যে তিনটা আমরা মাইনাসে মাইনাস মাইনাস সব পাইলাম, এইটার মডুলাস বের করা মানে রুটের নিচে আমার যাবে কি 2 এর স্কয়ার প্লাস 14 এর স্কয়ার প্লাস 10 এর স্কয়ার। তাহলে এবার আমরা একটু ক্যালকুলেশন করার ট্রাই করি। 14 এর স্কয়ার করলে কত আসে বলো তো? 14 এর স্কয়ার করলে 12 12 144 আসে, 14 এর স্কয়ার করলে আসে হচ্ছে 196। তাহলে রুটের নিচে 196 প্লাস 100 প্লাস 4। সো খেয়াল করো কত আসবে, রুটের নিচে টোটাল মিলে দেখো 196 মানে কত, 196 4 200 এর সাথে আসে হচ্ছে 300। সো 300 রুটের নিচে 300 করো, রুটের নিচে 300 করতে হবে আমাদের। সো রুটের নিচে 300 করলে রুটের নিচে যদি 300 করো তাহলে রুটের নিচে 3 ইনটু 100 এটা লেখা যায়, 100 মানে 10। সেখানে আমাদের 10√3 আসবে হচ্ছে শেষ পর্যন্ত আনসার। সো এই দেখো কারেক্ট আনসার কত, কারেক্ট আনসার হচ্ছে 10√3। কারেক্ট আনসার কত, কারেক্ট আনসার হচ্ছে 10√3। সো আশা করি টোটাল মিলে আমরা ক্লিয়ার হয়ে গেছি কিভাবে আমরা ম্যাথগুলা করতেছি। চমৎকার না জিনিসপত্রগুলো, চমৎকার। সো এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিস মেইনটেইন হচ্ছে। ওকে, তো আমরা 6 নম্বর মতে এমসিকিউ তে আসছি। এবার পরে 7 নম্বর এমসিকিউ দেখি। 7 নম্বর এমসিকিউ বলছে যে পি এর মান কত হলে এত ভেক্টরের সাথে এত ভেক্টর পরস্পর লম্ব হবে। সো দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? এ ভেক্টর ডট বি ভেক্টর মানে হচ্ছে এ বি cos থিটা। সো দেখো এ বি cos থিটাতে দেখো থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে cos থিটার মান 0 হয়ে যায়।
cos থিটার মান 0 হয়। সো থিটার মান যখন 90 ডিগ্রি তখন এই cos থিটার মান 0 হয়ে যাওয়ার এটা 0 আসে। অর্থাৎ যদি আমরা 90 ডিগ্রি নিই তাহলে এরা দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয়। সো দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে a ডট b ইকুয়ালস টু 0। তাহলে দেখো a ডট b ইকুয়ালস টু 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, ঠিক আছে, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে ডট গুণন করতে হবে দুইটা ভেক্টরের। তো a ভেক্টর মানে হচ্ছে 2i প্লাস 2j মাইনাস 2k, এটা হচ্ছে আমাদের a ভেক্টর। ডট এর সাথে করব কি pi প্লাস 3j প্লাস 4k আরেকটা ভেক্টর ইকুয়ালস টু 0। সো দেখো দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে দুইটা ভেক্টরের ডট গুণফল ইকুয়ালস টু 0 আসে। তাহলে এখন যদি ডট গুণ করি তাহলে i এর সাথে i হবে, j এর সাথে j হবে, k এর সাথে k হবে। i এর সাথে i করলে দেখো 2p হয়, j এর সাথে j করলে মানে j ডট j মানে 1, 2 এর সাথে 3 মানে প্লাস 6 আসে। এটার সাথে এটা ক্যালকুলেশন করলে মাইনাস 2 প্লাস 4 মানে 4 দুগুণে 8 ইকুয়ালস টু 0। সো ক্যালকুলেশন করলে দেখো 2p ইকুয়ালস টু এটা ওই সাইডে গেলে 8 মাইনাস 6 মানে 2 আসে। সো ক্যালকুলেশন করলে p ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 2 মানে আসে শেষ পর্যন্ত আমাদের 1। সো ক্যালকুলেশন করে আমরা এখান থেকে ডি নাম্বার পাইছি কারেক্ট আনসার 1। ক্লিয়ার হইছে না জিনিসটা? একদম সিম্পলি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমাদের শেষ পর্যন্ত ভ্যালু আসছে কত? ভ্যালু আসছে হচ্ছে 1। সো এই হচ্ছে আমাদের এখান থেকে বোঝার বিষয়। ওকে, এবার আসো আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে দেখো বলছে দুইটি বলের লব্ধির মান 40 নিউটন। দুইটি বলের লব্ধির মান 40 নিউটন। যদি দুইটি বলের মধ্যে ছোট বলটির মান 40 নিউটন যা লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, বড় বলটির মান কত? আমরা এখানে অপশনগুলো নাই, তুলি নাই, বাট প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, বারবার আসছে, অনেক জায়গাতেই দেখছি, আমি আগেও সলভ করাইছি, এখন তোমাকে দেখাই দিই। দেখো আমাদের দুইটি বলের লব্ধির মান 40, ছোট বলটির মান 30। তো আমরা এখানে একটা বল নিলাম, এই বরাবর একটা বল নিলাম। সো এইটা ধরে নিচ্ছি আমরা ছোট বল, তাহলে ছোট বলটির মান কত? 30 নিউটন। এবার বলছে দেখো 30 নিউটন যে ছোট বল, এদের লব্ধি ছোট বলের লম্ব বরাবর ক্রিয়া করে। তাহলে ছোট বল এর সাথে আমি যদি লম্ব বরাবর একটা বল নিই, ঠিক লম্ব বরাবর একটা বল নিই, এইটা হচ্ছে আমাদের লব্ধি। তাহলে ছোট বল এবং লব্ধির মাঝখানের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এবার বলছে দুইটি বলের লব্ধি যেটা সেটা 40 নিউটন, মানে এই জায়গায় যে ভ্যালু এটা আসবে 40 নিউটন। এবার বলছে বড় বলটির মান কত? তাহলে বড় বল অবশ্যই এই বরাবর ক্রিয়া করবে, কারণ হচ্ছে এই বল, এটা হচ্ছে ছোট, হ্যাঁ এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়। তাহলে দেখো ছোট এবং বড় এর মাঝখানে আমাদের লব্ধি হবে। তাহলে লব্ধি বল এই বরাবর যদি পাই তাহলে এইটা আমাদের ধরে নিলাম কিউ বল। তো সেই কিউ বল বা বড় বল এটা এই বরাবর ক্রিয়া করবে। এবারটা আমি এখান থেকে বের করব কিভাবে? খেয়াল করো, এই বলটা এই বরাবর গেছে, সো ভেক্টর বরাবর আমি যদি এই বলকে বর্ধিতকরণ করি তাহলে এই বলটা এই বরাবরও গেছে, তাহলে এই বরাবর গেলে এই বলটা এই বরাবরও কাজ করছে। সো এই বরাবর কাজ করলে এই যে 30 নিউটন বল অ্যাকচুয়ালি এই লেন্থে কাজ করে, আর এই যে 40 নিউটন বল অ্যাকচুয়ালি এই লেন্থে কাজ করে। তো দেখো এই জায়গাতে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। এই সমকোণী ত্রিভুজের এই যে বড় বল আসলে অতিভুজ বরাবর কাজ করে। সেখান থেকে আমরা পাই, দেখো এখান থেকে আমরা পাই কিউ স্কোয়ার ইকুয়ালস টু, আমরা লিখতে পারি 30 এর স্কোয়ার প্লাস 40 এর স্কোয়ার। তাহলে এখান থেকে কিউ ইকুয়ালস টু লেখা যায় রুটের নিচে 30 এর স্কোয়ার প্লাস 40 এর স্কোয়ার, মানে রেজাল্ট আসে হচ্ছে আমার 50। রেজাল্ট আসে কত? 50। দুইটা মিলে ক্যালকুলেশন করলে দেখবা 1600 প্লাস 900 মানে 2500 আসবে। রুট 2500 মানে 50 আসবে হচ্ছে আমাদের ভ্যালু। রুট 2500 মানে কি? 50 আসবে হচ্ছে আমাদের ভ্যালু। সো এইভাবে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। তাহলে দেখো দুইটি বলের লব্ধির মান যদি 40 নিউটন হয়, বল দুটির মধ্যে ছোট বলটি 30 নিউটন যা লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, তাহলে আমরা ভ্যালু কোনটা পাবো? এটা পাবো। সো আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো বলছে একটি ভেক্টর অঘূর্ণনশীল হয় যদি, এখানে আমাদের কয়েকটা অপশন দিয়ে রাখছে, খেয়াল করো কয়েকটা অপশন দিয়ে রাখছে, অঘূর্ণনশীল হবে যদি। তাহলে দেখো অপশনগুলোর দিকে যদি আমি একটু তাকাই, প্রথমে বলছে ডট গুণন ইকুয়ালস টু 0 হলে, ক্রস গুণন ইকুয়ালস টু 0 হলে, ক্রস গুণন নট ইকুয়ালস টু 0 হলে। তো ভালো করে একটু সিম্পলি খেয়াল করবা, আমাদের এখানে একটা ভেক্টরের অঘূর্ণনশীল কথাটা কখন আসে? একটা ভেক্টরের অঘূর্ণনশীল কথাটা আসে হচ্ছে, দেখো মাথায় রাখতে হবে যে এইটা হচ্ছে আমাদের একটা ভেক্টর অপারেটরের সাথে যদি ভেক্টর ফিল্ড ফাই ডেল ফাই এই দুইটা সরাসরি গুণ হয়, এইটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে গ্রেডিয়েন্ট। সো এইটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। এবার এই ভেক্টর অপারেটর ডেল এটার সাথে যদি আমরা ফাইকে ডট গুণন করি, এইটাকে বলা হচ্ছে ডাইভারজেন্স। মাথায় রাখতে হবে এগুলা,
আমাদের লাগবে। আর এই ভেক্টর অপারেটর এটার সাথে যদি আমি এই ফাই কে বা ভেক্টর ফিল্ডকে ক্রস গুণন করি, এটাকে বলা হচ্ছে কার্ল। ঠিক আছে, এটাকে বলে কার্ল। এবার এখান থেকে আমি মাথায় রাখবো, যদি আমার ডাইভারজেন্স ডেল ডট কিউ ইকুয়ালস টু 0 হয়, এইটাকে বলে হচ্ছে, এই ডেল ডট কিউ ইকুয়ালস টু যদি 0 হয়, এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স। ডেল ডট কিউ ইকুয়ালস টু 0, এটা কি ডাইভারজেন্স। ডাইভারজেন্স যদি 0 হয়, এটাকে, এইটার নাম হচ্ছে সলিনয়েডাল। সলিনয়েডাল শর্ত মুখস্থ করতে হবে। আর যদি এই জায়গা থেকে আমি ডেল ক্রস কিউ এই ক্রস যদি আমি 0 পাই, তখন এইটাকে বলে হচ্ছে অঘূর্ণনশীল। এই যে শর্তগুলা লিখলাম, এই শর্তগুলা থেকেই তুমি এমসিকিউ পাবা, কোনটা গ্রেডিয়েন্ট, কোনটা কার্ল, কোনটা ডাইভারজেন্স, কখন সলিনয়েডাল, কখন অঘূর্ণনশীল, এই জায়গা থেকে এমসিকিউ পাবা। তাহলে এখানে যেহেতু আমাদের অঘূর্ণনশীল, মানে অঘূর্ণনশীল কথাটা বলছে, তার মানে ক্রস গুণন 0 হবে। ক্রস গুণন মানে কি? ক্রস গুণন মানে হচ্ছে কার্ল। তাহলে কার্ল 0 হবে, মানে বি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবার বলছে দেখো, একটি ভেক্টর অঘূর্ণনশীল, রিপিট আসছে, একই কোশ্চেন দুইবার দিছে। পরে দেখো বলছে যে একটা ভেক্টর এ দেয়া আছে আর একটা ভেক্টর বি দেয়া আছে, ভেক্টর দ্বয় একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করলে এর ক্ষেত্রফল কত হবে। তাহলে দেখো আমাদের দুইটা সামান্তরিকের সন্নিহিত বাহু এ আর বি দেয়া আছে। আমরা আগে দেখে আসছি সামান্তরিকের সন্নিহিত বাহু হলে তাদের সরাসরি ক্রস গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই। সো ক্রস গুণ করলে আমাদের আই, জে এবং কে নিতে হবে। প্রথম ভেক্টর আমরা পাচ্ছি 4 -4, পরেরটা পাচ্ছি 1। পরের ভেক্টর দেখো 2 -2, পরেরটা পাচ্ছি -1। এইটাকে এখন আমাদের কি করতে হবে? ক্রস গুণন করতে হবে। তাহলে ক্রস গুণন করব, প্রথমে আমরা কি করব? আমরা প্রথমে আই কে ধরবো। তো আই কে যখন আমরা ধরবো, তখন দেখো এই লাইন আর এই লাইন মুছে গেছে, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে 4 আর 4 ইনটু 1 মিলে 4 হয়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে আমরা 4 পাইলাম। এটার সাথে এটা গুণ করো, 2 আর 1 মিলে 2 হয়, এইটা মাইনাস আর ফর্মুলার মাইনাস ছিল, সো মাইনাসে মাইনাসে আমরা কি পাচ্ছি? প্লাস পাচ্ছি। এই দুইটা গুণ করলে মাইনাস আর ফর্মুলার প্লাস ছিল, সো মাইনাসে মাইনাসে প্লাস। এবার আমরা জে নিব, তাহলে এখানে আমরা মাইনাস জে যদি নিই, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, কারণ কি এটাও বাদ এটাও বাদ, সো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ হলে দেখো 4 আর 1 মিলে -4, আর এটার সাথে এটা গুণ করলে 2 আর 1 মিলে 2, কিন্তু ফর্মুলার মাইনাস, এটা নিলাম। ওকে, এবার দেখো আমরা কে নিয়ে যখন কাজ করব, কে নিলাম, কে নিয়ে কাজ করলে এই অংশটা বাদ এই অংশটা বাদ, সো এটার সাথে এটা গুণ, তাহলে দেখো 4 দুগুণা 8, বাট ফর্মুলার মাইনাস, সো -8। এইটার সাথে এটা গুণ করলে দেখো 4 দুগুণা 8, বাট ফর্মুলা অনুযায়ী এই মাইনাস আর ফর্মুলা অনুযায়ী প্লাস হয়ে যাচ্ছে, সো এই আসে। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো এইটা যোগ করলে 6i আসে, এখানে যোগ করলে দেখো মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস 6j আসে, আর এই জায়গাতে ক্যালকুলেশন করলে দেখো 0k হয়ে যায়। সো 0k হয়ে গেলে এটা তো থাকছে না, আমরা ফাইনালি 6i + 6j এইটা পাই হচ্ছে কারেক্ট আনসার। সো এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি হচ্ছে 6i + 6j, সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো 6i 6j সি নাম্বার কি কারেক্ট আনসার। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ওকে, এই ব্যাপার যদি ক্লিয়ার হয়, এখন আমরা পরের কোশ্চেনে যাইতে পারি। বলছে একটি নৌকা লগি দিয়ে গতিশীল করতে হলে নিচের কোন রাশিকে নৌকা সামনের দিকে আগায় নিয়ে যাবে। সো দেখো একটা নৌকাকে আমরা লগি দিয়ে গতিশীল করবো। সো এটা ধরো আমাদের একটা রিভারের ভিতরে এই বরাবর একটা নৌকা আছে। সো এই নৌকার এই পয়েন্টে তুমি দাঁড়ায় আসো, এখন দাঁড়ায় তুমি লগি দিয়ে এভাবে তুমি গতিশীল করার ট্রাই করবা। এখন গতিশীল করার ট্রাই করলে দেখো এখানে যখন তুমি বল দিচ্ছ, এই বলের একটা প্রতিক্রিয়া বল ক্রিয়েট হচ্ছে। সো প্রতিক্রিয়া বল ক্রিয়েট হচ্ছে কি ঠিক তার বিপরীত বরাবর। প্রতিক্রিয়া বলের এই দুই দিক বরাবর বলের উপাংশ কাজ করবে, একটা হচ্ছে এই দিক বরাবর উপাংশ কাজ করবে, আর একটা হচ্ছে এই দিক বরাবর উপাংশ কাজ করবে। সবসময় মাথায় রাখবা এই জায়গাতে তুমি যে প্রতিক্রিয়া বল আর দিচ্ছ বা এখানে তুমি বল এফ দিচ্ছ, এই প্রতিক্রিয়া বল আর বা তোমার বল এফ, এইটার উপাংশ এদিক বরাবর তুমি যদি নাও, তাহলে এদিক বরাবর আসে হচ্ছে আর কস থেটা, আর এদিক বরাবর আসে হচ্ছে আর সাইন থেটা। সো আর কস থেটা তোমাকে এই নৌকাকে সামনের দিকে নিয়ে যায়, এটাকে কি করে সামনের দিকে নিয়ে যায়, সামনের দিকে নিয়ে যায়। আর কস থেটা যেটা আছে সামনের দিকে নিয়ে যায়, এবং এই আর কস থেটা হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশ। দেখো আনুভূমিক না, কস থেটাই তো আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ মানে কস থেটা। আর এই যে সাইন থেটা, এটা কি এইটা হচ্ছে আমাদের নদীর পাড় না, পাড়। সো এই বরাবর যাওয়া মানে কি পাড়ের দিকে যাওয়া, তাহলে আর সাইন থেটা আমাদেরকে পাড়ের দিকে নিয়ে যায়। কোন দিকে ভাইয়া?
পাড়ের দিকে। তাহলে একটা হচ্ছে আমাদের সামনের দিকে নিয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে আমাদের পাড়ের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে যে প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ অংশটা আছে এইটা আমাদের সামনের দিকে নিয়ে যাবে, কারণ কি আমাদের জিজ্ঞেস করছে কে সামনের দিকে নিয়ে যাবে। তাহলে প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ যেটা এ হচ্ছে আমাদের সামনের দিকে নিয়ে যাবে। প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ যেটা এ সামনের দিকে নিয়ে যাবে। তাহলে কে পাড়ের দিকে নিয়ে যাবে, কে সামনের দিকে নিয়ে যাবে, বুঝতে পারছি না? বুঝতে পারার কথা। তাহলে আমাদের এখানে প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ এটা আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে। তো এইটা আমাদের একটু মাথায় রাখবা, এই টোটাল ফিনোমিনাটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? টোটাল ফিনোমিনাটা। এবার বলছে দেখো সলিনয়েডাল কোনটা, আমরা একটু আগেই দেখে আসছি সলিনয়েডাল মানে হচ্ছে ডেলের সাথে ডট ভি ইকুয়ালস টু যদি 0 হয় এইটাকে বলে হচ্ছে সলিনয়েডাল। আর ক্রস হলে সেটা কি অঘূর্ণনশীল। সো ডেল ডট ভি ইকুয়ালস টু 0 মানে অপশন এ, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সলিনয়েডাল। পরে বলছে দেখো বৃষ্টির ফোঁটা খাড়া নিচের দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। সো দেখো বৃষ্টির ফোঁটা নিচের দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। একজন লোক বৃষ্টির মধ্যে পৃথিবীর সাপেক্ষে 4 মিটার পার সেকেন্ড দিকে পূর্ব দিকে হাঁটছে। সো এটা যেহেতু পূর্ব দিক, আমি ধরে নিলাম 4 মিটার পার সেকেন্ড দিকে এই পূর্ব দিক বরাবর সে হাঁটছে। তাহলে দেখো 3 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে, 4 মিটার পার সেকেন্ড বেগে হাঁটছে। বলছে লোকটির সাপেক্ষে বৃষ্টির ফোঁটার বেগ কত, লোকটির সাপেক্ষে বেগ। তো খেয়াল করো সে আসলে পড়তেছে এই বরাবর আর সে হাঁটছে এই বরাবর। এখন সে যখন হাঁটবে এই বরাবর, বৃষ্টি না, সে দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো লোকটা এই বরাবর আছে, এখন বৃষ্টিটা এই বরাবর পড়তেছে, সো লোকটা সামনে এক পা ফেলে আগে চলে যাবে। তো যতক্ষণ আগে চলে যাবে ততক্ষণ এই বৃষ্টিটা পিছে চলে যাবে না, তাহলে মনে হবে বৃষ্টিটা পিছনে সামনের দিক দিয়ে লোকটার দিকে এভাবে আসতেছে। সো এই বৃষ্টিটাকে এইভাবে হেলে আসা মানে কি, মনে হবে এই জায়গার বৃষ্টি এই দিক বরাবর যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো আসলে বৃষ্টির বেগটা ঠিক এই বরাবর কাজ করতেছে না, এই বরাবর কাজ করতেছে। সো বৃষ্টির বেগটা যদি এই বরাবর কাজ করে, তাহলে আমরা এখানে একটু ক্যারিশমা করে আরো সুন্দর করে লিখতে পারবো, আর একটু ক্যারিশমা করে সুন্দর করে লিখতে পারবো। কি ক্যারিশমা করে সুন্দর করে লিখবো? সিম্পল, দেখো আমরা যখন এখানে ক্যারিশমা করে সুন্দর করে লিখবো, তখন আমাদের এখানে বৃষ্টির বেগটা ঠিক এই বরাবর নেমে যাচ্ছে। আমাদের এই যে বৃষ্টি আসলে পড়তেছে এই বরাবর, তাই না? লোক হেঁটে যাচ্ছে এই বরাবর। সো লোক যে হেঁটে যাচ্ছে তাকে যদি আমি এই বরাবর প্যারালালি নিই, তাহলে খেয়াল করো লোকের যেই বেগ সেটা আসলে এইটা আসলে এই বরাবর যাচ্ছে, এটা এই বরাবর। আর বৃষ্টির যে বেগ সেটা আসলে এই বরাবর যাচ্ছে, আর বৃষ্টির প্রকৃত বেগ এটা আসলে এই বরাবর। তাহলে প্রকৃত বেগ দেখো একটা সমকোণী ত্রিভুজের, এটা একটা সমকোণী ত্রিভুজ, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে আমার এই সাপেক্ষে বেগটা, আর এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ, এটা হচ্ছে লোকের বেগ। তাহলে এই অতিভুজটার ভ্যালু আসবে রুটের নিচে 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার। সো ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা 5 পাবো। সো এই যে 5 পাচ্ছি, এই 5টাই হচ্ছে আমাদের এই জায়গাতে বৃষ্টির যেই লোকটির সাপেক্ষে বৃষ্টির যে বেগ সেটা। সো এইভাবে তুমি চিন্তা করলে যে কোনো ম্যাথ মিলাইতে পারবা, বা এই যে ফিনোমেনাটা তোমাকে আমি চিন্তা করালাম সামনে থেকে বৃষ্টি নিয়ে চিন্তা করালাম, এটা যদি তুমি সামনে থেকে বৃষ্টি নিয়ে না চিন্তা করো তাও কিন্তু তুমি মিলাইতে পারবে। কিভাবে? দেখো তুমি চিন্তা করলা যে বৃষ্টি উপর থেকে পড়তেছে, তো বৃষ্টি উপর থেকে পড়লে এই উপর থেকে নিচে পড়ার সময় এখানে পড়তেছে 3 মিটার পার সেকেন্ড বেগে, লোক এদিক থেকে এদিকে হেঁটে যাচ্ছে, এটা 4 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এইটা এবং এইটা দুইটার ঠিক মাঝখান বরাবরই তো আমার লব্ধি বেগটা হবে, তাই না? লব্ধি বেগটা এই বরাবরই হবে। সো লব্ধি বেগ যদি এই বরাবর হয়, তাহলে এই 4টাকে আমি এখন উপরে তুলে দিব, ঠিক আছে? এই 4টাকে আমি এখন উপরে তুলে দেবো। তো 4টাকে যদি উপরে তুলে দিই, তাহলে দেখো এইটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এই জায়গায় যে বৃষ্টির বেগটা আসবে অতিভুজটা, সেটা আলটিমেটলি কত আসবে? রুটের নিচে 3 স্কয়ার 4 স্কয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 5 আসবে। সো তুমি যেভাবেই চিন্তা করো, শর্টকাটে চিন্তা করো আর ব্রড চিন্তা করো, খেলা শেষে আমাদের রেজাল্ট কিন্তু 5 আসবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এবার বলছে দেখো কোন মাধ্যমে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, কোন মাধ্যমে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তো দেখো আমাদের কুলম্বের সূত্র ব্যাপারটা কি, কুলম্বের সূত্রে বেসিক ফর্মুলা হচ্ছে F = C × Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এটা হচ্ছে আমাদের বেসিক ব্যাপার। এখন দেখো কোন একটি একক ভেক্টর A = খেয়াল করো তো, আমরা জানি ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান করলে আমরা একক ভেক্টর পাই। সো এই জায়গাতে কুলম্বের যেই ফর্মুলাটা আছে এইটাকে যদি আমি দিক বসাইতে চাই, তাহলে এখানে আমাদের একটা একক ভেক্টর বসবে। সো এই একক ভেক্টর যেটা আছে এইটাকে আমরা তুলে দিয়ে এখন আমরা ভেক্টরের দিক বসাইলে দেখো R ভেক্টর ডিভাইডেড বাই
ভেক্টরের মান এটা বসাতে পারি। তাহলে এখন এই জায়গা থেকে আমি যদি একটু ক্যালকুলেশন করি q1 q2 ডিভাইডেড বাই নিচে যাবে r কিউব, আর এখানে দেখো r ভেক্টর পাওয়া যায়। সো এই যে r কিউব এবং r ভেক্টর পাওয়া যায়, এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি আনসার। সো দেখো আলটিমেটলি আনসারের দিকে তাকাইলে এই বি নাম্বারকে আমরা কারেক্ট আনসার হিসেবে পাবো 1/4πε0 q1 q2 ডিভাইডেড বাই r কিউব, আর এখানে দেখো r ভেক্টর দেয়া আছে। বুঝতে পারছো? সো এইভাবে কিন্তু আমরা অনায়াসে ম্যাথগুলা বা এই এমসিকিউ গুলা দাগাইতে পারি। তো আশা করি এই ব্যাপারটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়েছে, আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি। ওকে গ্রেট, যদি আমরা এই ব্যাপারটা বুঝতে পারি, পরের কোশ্চেনে আসো। পরের কোশ্চেন বলছে যে আমাদের কাছে এ ভেক্টর দেয়া আছে, বি ভেক্টর দেয়া আছে, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। সো সমান্তরালের শর্ত কি? সমান্তরাল এই কথাটা হওয়ার শর্ত হচ্ছে, খেয়াল করো, এ ক্রস বি ইকুয়ালস টু যদি 0 হয়, এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি 0 হয় তখন সে সমান্তরাল হয়। এইটা 0 হলে সমান্তরাল। বাট ক্রস করতে গেলে আমার এখানে আই জে কে এগুলা নিয়ে কাজ করা লাগবে। তুমি যখনই ভেক্টরের ক্ষেত্রে লম্ব কথাটা পাবা তখন তুমি ডট গুণন করে দিবা, দিয়ে মিলাই ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। বাট যখন এরকম ভেজালের ম্যাথ থাকবে, একটা জিনিস ভেজাল আছে এর ভিতরে এবং বলছে সমান্তরাল, তখন তোমার ওইগুলাতে যাওয়ার দরকার নেই। তখন তুমি যেটা করবা যে আই 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 এবং আই এর যে সহগ সেটা নিবা, ইকুয়াল টু জে এবং জে সহগ যেটা সেটা নিবা, ইকুয়াল টু কে এবং কে এর সহগ যেটা আছে সেটা নিবা। এই আই বাই আই, জে বাই জে, কে বা কে, কে বাই কে করেই তুমি কিন্তু মিলাই ফেলতে পারো। দেখো কেমনে মিলবে। আই বাই আই করা মানে কি? দেখো আই এর সহগ উপরে আছে 1 ডিভাইডেড বাই পরেরটাতে আই এর সহগ নিচে দেখো আছে হচ্ছে m ইকুয়ালস টু, খেয়াল করো, তারপরে দেখো জে সহগ আছে হচ্ছে -3, পরে দেখো জে সহগ এখানে আছে হচ্ছে 6, ক্যালকুলেশন করলে এখানে কে সহগ দেখো উপরে আছে 5, এখানে কে সহগ ক্যালকুলেশন করলে দেখো -10। সো ক্যালকুলেশন তুমি যখন করবা 1/m ইকুয়ালস টু -3/6, যে কোনো একটা নাও, হয় এটা নাও না এটা নাও। সো দেখো 1/m ইকুয়ালস টু -1 ডিভাইডেড বাই 2 পাওয়া যায়। সো ক্যালকুলেশন করলে m ইকুয়ালস টু -2 আসে। সো এই যে m ইকুয়ালস টু -2 আসে, এইটা আসে হচ্ছে আমার কারেক্ট আনসার। তো আমরা যখনই সমান্তরাল করব তখনই এই সিম্পল ফর্মুলাতে যাব। আসলে ব্যাপারটা কি, ধরো দুইটা সরল রেখার কথা চিন্তা করো, ax1 by1, আচ্ছা দুইটা সমান্তরাল সরল রেখা, এভাবে না, এভাবে চিন্তা করো না। দেখো a1x b1y প্লাস c ইকুয়ালস টু 0 একটা সরল রেখা, a2x b2y প্লাস c ইকুয়ালস টু 0 আরেকটা সরল রেখা। আমি যদি বলি এই দুইটা সরল রেখা সমান্তরাল, এটা c1 এটা c2, তখন কি হয় জানো, a1 ডিভাইডেড বাই a2 এর ভ্যালু সমান হয়ে যায় b1 ডিভাইডেড বাই b2 ইকুয়ালস টু c1 ডিভাইডেড বাই c2। সো দুইটা সরল রেখা তারা যদি সমান্তরাল হয় তাহলে x এর সহগ y এর সহগ তারপরে হচ্ছে যে তোমার c, এগুলা যে রেশিও এটা সমান হয়। তো এটা যেহেতু আমরা সরল রেখাই পড়ছি, ওই সেম থিওরি ব্যবহার করে আমরা ভেক্টরের ম্যাথ করতে পারি। তাহলে আমরা কি করব, i এর যে সহগ তার রেশিও ইকুয়ালস টু j এর যে সহগ তার রেশিও ইকুয়ালস টু k এর যে সহগ তার রেশিও। সো এইভাবে আমরা এই ম্যাথটা করতে পারি। আচ্ছা, এটা আমাদের ক্লিয়ার হলো। এবার দেখো আমাদের বলছে যেখানে একটা ভেক্টর দেয়া আছে, এই ভেক্টরের মান বের করো। তাহলে আমাদের ভেক্টর a ইকুয়ালস টু, দেখো দেয়া আছে 6i প্লাস 3j প্লাস 2k, এটা তো ভেক্টরের মান মানে হচ্ছে যেটা দেয়া আছে তার উপর রুট করব 6 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার। তাহলে রুট করে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার করলে আমাদের এখান থেকে ভ্যালু বের হয়ে যায়। তাহলে রুটের নিচে ক্যালকুলেশন করলে দেখো 36 প্লাস 4 প্লাস 9, তো ক্যালকুলেশন করো 36 4 40 আর 9 49। সো রুটের নিচে 49 মানে আমাদের ভ্যালু আসে 7। সো এটা টোটাল মিলে ক্যালকুলেশন করলে আমরা ভ্যালু পাই কত, 7। তো 7 আসে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। পরেরটা বলছে দেখো যে i মাইনাস j এবং j প্লাস k এই দুইটার মধ্যবর্তী কোণ কত। তাহলে দেখো i মাইনাস j একটা ভেক্টর, আরেকটা আছে হচ্ছে j প্লাস k, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তাহলে এটাকে যদি আমি a ভেক্টর ধরি, এটাকে যদি আমি b ভেক্টর ধরি, মধ্যবর্তী কোণ থিটা ইকুয়ালস টু cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই ab, এইটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হয়। তাহলে দেখো এখান থেকে আমি যদি cos ইনভার্স a ডট b করি, a ডট b মানে i এর সাথে i আছে কি নাই, j এর সাথে j আছে কি নাই, k এর সাথে k, দেখো j এর সাথে j আছে, তাহলে j এর সাথে j করলে এই j আর এই j 1 হয়ে যায়, আর এখানে 1 আর এখানে -1 মিলে আমাদের এখানে -1 আসে। এবার দেখো নিচে রুটের নিচে এইটা ক্যালকুলেশন করলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার আসে, আবার আরেকটা রুটের নিচে এর জন্য ক্যালকুলেশন করলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার আসে। সো ক্যালকুলেশন করলে দেখো cos ইনভার্স -1 ডিভাইডেড বাই √2 মিলে 2 আসে। সো দেখো cos ইনভার্স -1/2 মানে এটা
ডিগ্রি। সো মাইনাস 120 ডিগ্রি, -1/2 মানে 120 ডিগ্রি, মানে এখান থেকে আমরা কারেক্ট আনসার পাচ্ছি 120 ডিগ্রি। এই যে এমসিকিউটা অনেকবার আসছে, বিভিন্ন জায়গায় আসছে, শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে না তা না, অনেক জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে। সো ব্যাপারটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে তারপরে আগাতে হবে। পরে আসো, পরে বলছে এম এর মান কত হলে পি এবং এই কিউ এই দুইটার এটা দুইটা পরস্পরের পরস্পর লম্ব হবে। এম এর মান কত হলে পরস্পর লম্ব হবে, কথাটা ভেঙে গেছে, বাট কথাটা হবে পরস্পর লম্ব। সো এই জায়গাতে আমি একটু লিখে দিই, পরস্পর এরা কি লম্ব, তাহলে এম এর মান কত হলে এরা পরস্পর লম্ব হবে। তো লম্ব হওয়ার শর্ত কি ছিল, ডট গুণন ইকুয়ালস টু 0 করা। তাহলে আমাদের প্রথম যে ভেক্টর 2i তারপরে mj মাইনাস 3k এইটার সাথে ডট গুণন করতে হবে পরের ভেক্টর 10i মাইনাস 5j মাইনাস 15k, এই দুইটা ডট গুণন কত আসবে 0। তাহলে দেখো i এর সাথে i ডট করলে 2 আর 10 মিলে 20, j এর সাথে j ডট করলে এই জায়গাতে m আছে আর এই জায়গাতে -5 আছে, সো -5m, এটার সাথে এটা ক্যালকুলেশন করলে মাইনাস মাইনাসে প্লাস 3 আর 15 মিলে 3 15 45, সো ক্যালকুলেশন করলাম ডট গুণন করে 0 আসলো। এবার দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে -5m ইকুয়ালস টু, ক্যালকুলেশন করো এইটাকে ওই সাইডে নিয়ে যাও, মাইনাস আসবে 45 মাইনাস 20 মানে -65 আসে। সো -5m ইকুয়ালস টু -65, তো ক্যালকুলেশন করলে মাইনাস মাইনাস কেটে যায়, m ইকুয়ালস টু 65 ডিভাইডেড বাই 5। সো দেখো একবার দিলে 5 একে 5, এবার থাকে 15, 3 5 15, সো 5 13 65, এখান থেকে আমাদের ভ্যালু আসে কত 13, তাই না? m এর ভ্যালু আমাদের হচ্ছে 13 আসার কথা। সো m এর ভ্যালু 13, এখানে কোনো অপশন দেয়া আছে, কোনো অপশনই দেখো দেয়া নাই, তাহলে এইটার সঠিক আনসার নাই, ঠিক আছে, সঠিক আনসার নাই। দেখো চারটা অপশনের ভিতরে কোনোটা দেয়া নাই এবং আমাদের নীল কালি দিয়ে দাগানোও নাই, মানে পিঙ্ক কালার দিয়ে দাগানোও নাই, তার মানে এটা সঠিক আনসার নাই। ওকে, পরের কোশ্চেনটা দেখি, বলছে নিচের তিনটি একই জাতীয় ভেক্টরের মান দেয়া আছে, এদের মধ্যে কাদের লব্ধি শূন্য হবে না। তো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমাদের দেখো 10 10 20 দেয়া আছে, এটা কমন সেন্স কাটা যাবে, এদিক বরাবর 10 আছে, এদিক বরাবর 10 আছে, এদিক বরাবর 20 আছে, সো এই দুইটা ভেক্টর মিলে আমাদের 10 হয়, 10 10 20 হয়, এর সাথে এটা যদি দিক পরিবর্তন করো তাহলে তিনটা মিলে আমাদের 0 লব্ধি বানানো সম্ভব। এটা দেখো 10 20 40 দেয়া আছে, 10 20 40 দেয়া আছে, তো 10 20 40 মিলে কোনোভাবেই তুমি 0 বানাইতে পারবা না। বাট দেখো এই যে তিনটায় যদি 10 দেয়া থাকে, তিনটায় যদি 10 দেয়া থাকে, অলরেডি এদের লব্ধি ব্যালেন্স অবস্থায় আছে। দেখো 10 20 20 যদি দেয়া থাকে, 10 20 20, এটার ক্ষেত্রেও আমাদের দুইটাকে ব্যালেন্স বানায় আমরা 0 বানাইতে পারবো। বাট 10 20 40 মিলাই এদের লব্ধি আমরা কখনোই শূন্য বানাইতে পারবো না, তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার হবে এটা। সো এটা কি একটা কমন সেন্স দেখে তোমাকে বুঝতে হবে। এই টাইপের এমসিকিউ আসেও না, একবার দুইবার আসে, বুঝতে পারছো, একবার দুইবার আসে, একবারই আসছে, এরপরে আর কখনো আসতে দেখা যায়নি। পরেরটা দেখো, বলছে দুইটি ভেক্টরের প্রত্যেকটির মান 10 একক। তাহলে দেখো দুইটি ভেক্টরের প্রত্যেকটির মান p ইকুয়ালস টু 10 একক, q ইকুয়ালস টু এটার 10 একক, উহা একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের লব্ধির মান ও দিক কত হবে। তাহলে এরা যদি 20 ডিগ্রি কোণে ক্রিয়া করে, 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে থিটা ইকুয়ালস টু যদি 120 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি অটোমেটিক এখানে লব্ধির মান ওদের দুইটা সমান হবে, তাহলে এটাও লব্ধিও আসবে 10। সো লব্ধি আমাদের এখানে কত আসছে, লব্ধি হচ্ছে আমাদের 10 একক আসছে। সো এই জায়গাতে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, লব্ধি 10 একক আসার পাশাপাশি এদের যে অ্যাঙ্গেল মানে কোন দিকে যাবে সেটা কিন্তু 60 ডিগ্রি কোণে যাবে। এবার বলবো ভাই 60 ডিগ্রি কোণে কেন? দেখো তুমি সিম্পল কমন সেন্স দিয়ে চিন্তা করো, এখানে একটা পি ভেক্টর আছে, এখানে একটা পি ভেক্টর আছে, এখানে একটা পি ভেক্টর আছে, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এখন যদি দুইটা ভেক্টর সমান হয়, তাহলে এদের লব্ধি যেটা আসবে পি ভেক্টর, এটাই 120 কে সমদ্বিখণ্ডিত করবে না? সমদ্বিখণ্ডিত করলে এদিকেও 60 আসছে, এদিকেও 60 আসছে, তার মানে এখানে যে থেটাটা তৈরি হয়, এই থেটাটা অটোমেটিক 60 হয়। তাহলে আমি এখানে বলে দিতে পারছি, আমি আগেই বেসিকটা দেখে আসছি, বলে দিতে পারছি যেহেতু দুইটা ভেক্টর সমান, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, লব্ধি অবশ্যই 10 হবে এবং তাদের কোণ যেটা বা দিকের জন্য যে কোণ যেটা, এটা 60 হবে। সেই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে এখানে আমরা 60 পাইলাম। পরে দেখো বলছে সজল একটি নদী সরাসরি পাড়ি দিতে চায়। তো সজল একটি নদী সরাসরি পাড়ি দিতে চায়, নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার/আওয়ার, সজলের বেগ 6 কিলোমিটার/আওয়ার, নদীর প্রস্থ অত, সজলকে নদী প্রবাহের জন্য কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে। তো মাথায় রাখবে এখানে একটা শর্টকাট আছে,
কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে সেটা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। সো দেখো কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে, সো যাত্রা শুরু করতে হবে কত ডিগ্রি কোণে বা কোন দিকে রওনা দিতে হবে, কথাটা মাথায় রাখবা, কোন দিকে রওনা দিতে হবে। এটা শর্টকাটটা সুন্দর করে শেখা যায়, হ্যাঁ সুন্দর করে শেখা যায়, বাট অত ব্যাখ্যায় যাচ্ছি না, জাস্ট মুখস্থ করো যে কোন দিকে রওনা দিতে হবে তার অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। সো cos ইনভার্স মাইনাস ইউ মানে কি, মাইনাস ইউ মানে হচ্ছে স্রোতের বেগ ডিভাইডেড বাই লোকের বেগ বা নৌকার বেগ, লোকের বেগ বা নৌকার বেগ। সো এইটা তো এখানে আমাদের একটা মাইনাস চিহ্ন আছে, সেখানে আমরা cos ইনভার্স নিলাম, স্রোতের বেগ কত, স্রোতের বেগ দেখো -3, নৌকার বেগ এটা কত 6। সো ক্যালকুলেশন করলে cos ইনভার্স মাইনাস 1/2 আসে, এটার মানে হচ্ছে তাকে 120 ডিগ্রি কোণে রওনা দিতে হয়। সেখান থেকে আমরা 120 ডিগ্রি কোণ পাচ্ছি, 120 ডিগ্রি কোণে তাকে কি করতে হচ্ছে, রওনা দিতে হচ্ছে। আচ্ছা এবার হচ্ছে দেখো এক ব্যক্তি আনুভূমিক রাস্তায় ঘন্টায় 4 কিলোমিটার বেগে হাঁটছে, আনুভূমিক রাস্তায় ঘন্টায় 4 কিলোমিটার বেগে হাঁটছে। সো এদিকে আনুভূমিক বরাবর সে 4 কিলোমিটার বেগে হাঁটছে, তার মনে হচ্ছে উলম্বভাবে বৃষ্টি ঘন্টায় 4 কিলোমিটার বেগে পতিত হচ্ছে, তাহলে স্যার মনে হচ্ছে এই দিক বরাবর সে 4 কিলোমিটার বেগে বৃষ্টি পাচ্ছে, বৃষ্টির প্রকৃত বেগ কত, তাহলে তার মনে যদি হয় এই বরাবর বৃষ্টি হচ্ছে, আসলে বৃষ্টি হচ্ছিল এই বরাবর, ঠিক আছে। এখন বৃষ্টি যেহেতু এই বরাবর হচ্ছিল, তাহলে আমি যদি এখন একটু গ্রাফ করে আগায় দেখতে চাই আসলে বৃষ্টির প্রকৃত বেগ কত, তাহলে এই বরাবর আসলে সে হেঁটে যাচ্ছে আর এই বরাবর বৃষ্টি সে মনে হচ্ছে তার হচ্ছে। তাহলে দেখো আমি যদি আঁকি, সমান্তরালে আঁকি, তাহলে এই 4 এখানে চলে যাবে না আর এই 4 এখানে আসবে না, তো খেয়াল করো তো মাঝখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হলো। তাহলে এই প্রকৃত বেগ যেটা, এটা দেখো তো অতিভুজ না, তাহলে অতিভুজ হওয়া মানে এইটা যদি কিউ ধরি, তাহলে কিউ ইকুয়ালস টু রুটের নিচে 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। সো ক্যালকুলেশন করলে রুটের নিচে 2 ইন্টু 4 স্কোয়ার, সো ক্যালকুলেশন করলে 4√2 আসে আমার কারেক্ট আনসার। কে আসে 4√2। সেখান থেকে আমরা 4√2 কিলোমিটার পার আওয়ার এটা পাচ্ছি কারেক্ট আনসার, যেটা আমাদের বৃষ্টির প্রকৃত বেগ। সো ঠিক যেইভাবে বুঝাই দিলাম এইভাবে তুমি সবসময় যদি চিন্তা করো, এখান থেকে ম্যাথ পানির মতো ইজি পারবা, এবং বৃষ্টির বেগের এই জিনিসটা কিন্তু আসবে। ওকে পরে দেখো বলছে একটা ভেক্টর এইটা দেয়া আছে, এটা y অক্ষ এবং x অক্ষ এবং y অক্ষের সাথে θ1 θ ডিগ্রি কোণ উৎপন্ন করলে তোমার কোনটি সঠিক। তো দেখো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, x অক্ষের উপর ঠিক আছে y এর মান 0, z এর মানও 0। তার মানে একটা ভেক্টর a ভেক্টর যদি আমি লিখি x অক্ষের উপর শুধুমাত্র i ভেক্টর কাজ করবে, y z দুইটাই 0 হয়ে যাবে। সো i ভেক্টর কাজ করবে, y এবং z দুইটাই 0। তাহলে দেখো এখানে আমাদের একটা ভেক্টর আছে 2i প্লাস j প্লাস 3k, এর সাথে x অক্ষ মানে ডট গুণনে আমরা i ভেক্টর পাই না। তাহলে এখান থেকে যখন আমি অ্যাঙ্গেল বের করব cos θ ইকুয়ালস টু cos ইনভার্স, উপরে যাবে এটার সাথে এটা ডট গুণন মানে কি শুধু 2, আর নিচে যাবে খেয়াল করো এই টোটাল ভেক্টরটা মানে 2 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার। সো ক্যালকুলেশন করলে cos ইনভার্স 2 ডিভাইডেড বাই কত আসে দেখো 14 আসে না, √14 আসে। সেম ভাবে যখন আমি y অক্ষের সাথে চিন্তা করব, y অক্ষের উপর কি আসবে বলো, y অক্ষের উপর x এর ভ্যালু 0, z এর ভ্যালু 0। সো y অক্ষের উপর যদি x এর ভ্যালু 0 এবং z এর ভ্যালু 0 হয়, তাহলে y অক্ষের উপরে যে আমরা একটা ভেক্টর পাবো শুধুমাত্র j ভেক্টর। তাহলে আমরা এইটার সাথে যখন অ্যাঙ্গেল তৈরি করব তখন 2i প্লাস j প্লাস 3k এর সাথে আমাদের গুণন হবে কি, শুধুমাত্র আমাদের এর সাথে গুণন হবে, আচ্ছা এখানে কিন্তু 2i গুণন হবে, হ্যাঁ এখানে 2i গুণন হবে, সংখ্যা 2i ছিল, এখানে গুণন হবে হচ্ছে y অক্ষের উপর আমাদের j ভেক্টর, এটা গুণন হবে, না এই 2i না, এটা i গুণন হবে, ভ্যালু আসবে 2, এখানে আমাদের ভ্যালু গুণন হবে হচ্ছে j ভেক্টর। তাহলে দেখো এখানে আমি যখন থিটা নিব, থিটা ইকুয়ালস টু cos ইনভার্স, তো j এর সাথে j গুণ হলে 1 আসে, রুটের নিচে ক্যালকুলেশন করো 14 পাবা। তাহলে কোনটার ভ্যালু বেশি হবে, উত্তর হচ্ছে যে উপরে যেই সংখ্যা যত বাড়বে ভ্যালু তত কমে, তো এখানে যেহেতু সংখ্যা কম তাহলে এটার ভ্যালু বেশি, সংখ্যা কম এটার ভ্যালু বেশি। তাহলে এইটাকে যদি আমি θ1 ধরি, এটাকে যদি আমি θ2 ধরি, তাহলে দেখো θ2 বেশি θ1 কম,
থেটা 2 বেশি, থেটা 1 কম। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে থেটা 2 পরে যেটা সেটা বেশি, থেটা 1 যেটা এটার ভ্যালু কম। সো আশা করি এই পর্যন্ত আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি। দেখি আমাদের ক্লাস টাইম কতক্ষণ হলো, 52 মিনিট হয়েছে। সো চলো বাচ্চারা আমরা ক্লাসের পরের অংশে শুরু করি। দেখো এই কোশ্চেনগুলো সলিউশন করানোর সময় আমাকে প্রথমে কোশ্চেন কালেক্ট করতে হয়, তারপর সলিউশনগুলা একা একা সলভ করতে হয়, তারপরে হচ্ছে ব্যাক এন্ডে অনেক কিছু করে তারপরে এই ক্লাসটা নিতে হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি এই চ্যাপ্টারটা অনেক আগে পড়ছি, মাঝখানে পড়াইছি, আবার অনেক দিন পরে আবার পড়াচ্ছি। তো পড়াশোনা করে তারপরে যখন পড়াচ্ছি অনেক কিছুই ভুলে যাওয়া হয়, আবার নতুন করে কালেক্ট করতে হয়, তারপরে দেখা যাচ্ছে যে ক্লাসটা নেওয়া হয়। তো যদি কোথাও যদি কোনো ব্যাখ্যা নিয়ে তোমার ডাউট থাকে, মনে হয় যে না ভাইয়া এই ব্যাখ্যাটা মনে হয় এরকম হবে না, কনফিডেন্টলি তুমি কনফিডেন্ট হও যে না ভাইয়া ভুল পড়াইছে, তাহলে ওই জায়গাতে অবশ্যই আমাকে জানাবা। কেমন? আমি কিন্তু অনেক কনফিডেন্ট, আমি পর্যাপ্ত পরিমাণ হোমওয়ার্ক করে তারপর প্রত্যেকটা জিনিস তোমাকে শেখাচ্ছি। তারপরেও যদি তোমার কোথাও মনে হয় তাহলে সেটার ব্যাখ্যা আমার সাথে অবশ্যই শেয়ার করবা, আমি সাথে সাথে জিনিসটা তোমাদেরকে আরেকটু কারেক্ট করে দিব। ওকে, সো চলো বাচ্চারা আমরা শুরু করি। আমাদের দেখো পরে বলছে যে দুইটি ভেক্টর রাশির ডট গুণফল 6 এবং ক্রস গুণফলের মান যদি 2√3 হয় তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। তা আমরা জানি ডট গুণফল, ধরো দুইটি ভেক্টর রাশি, একটা হচ্ছে পি ভেক্টর একটা কিউ ভেক্টর। সো দেখো পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ কস থেটা, এটা আসবে। আর পি ক্রস কিউ এটা ইকুয়ালস টু পি কিউ সাইন থেটা। সো তুমি যদি এই দুইটা ভেক্টরকে, এই দুইটা রাশিকে, একটাকে 1 একটাকে 2 দাও এবং 2 ডিভাইডেড বাই 1 করো, 2 ডিভাইডেড বাই 1 করো, তাহলে দেখো উপরে যাবে পি কিউ সাইন থেটা, পি কিউ উপরে যাবে হচ্ছে পি কিউ সাইন থেটা। খেয়াল করো, আচ্ছা আমি একবারে করে দিই, হ্যাঁ একবারে করে দিই। উপরে যাবে, দেখো উপরে যাবে পি কিউ সাইন থেটা, সো উপরে সাইন থেটা থাকবে আর নিচে কস থেটা থাকবে, কারণ পি কিউ কেটে যাবে। কেটে গেলে উপরে দেখো ডট গুণন, ক্রস গুণন। সো ক্রস গুণনের ভ্যালু আমাদের দেখো অলরেডি দেয়া আছে 2√3, আর ডট গুণনের ভ্যালু দেখো দেয়া আছে 6। সো ক্যালকুলেশন করলে এখান থেকে tan থেটা ইকুয়ালস টু, ক্যালকুলেট করো, দেখো এর সাথে 2 কাটে, এর সাথে 2 কাটে, কেটে যে এখানে দেখো 3 ইন্টু √3 হয়, 6 কে ভাঙলে 2 ইন্টু √3 করা যায়। সো √3 কেটে যে আমরা 1/√3 পাই। সো tan কত ডিগ্রি এর মান 1/√3? সো tan 30 ডিগ্রি এর মান 1/√3। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা শেষ পর্যন্ত 30 ডিগ্রি ভ্যালু পাই। এখান থেকে ক্যালকুলেশন করে কত পাই? শেষ পর্যন্ত 30 ডিগ্রি ভ্যালু পাই। পরে আসো পরের ম্যাথটা করি। পরের ম্যাথটা বলছে, এই জায়গায় এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, কোন প্রবাহীর ডাইভারজেন্স ঋণাত্মক হলে প্রবাহীটি কি রূপ? এটা মাথায় রাখবা, সংকুচিত। মানে যদি কোনো প্রবাহীর ডাইভারজেন্স মানে ডেল ডট ভি, এইটার ভ্যালু যদি কখনো ঋণাত্মক আসে তাহলে এইটার মানে হচ্ছে ওই প্রবাহীটা সংকুচিত হচ্ছে। এটার ব্যাপারটা কি? এটার ব্যাপারটা ফিল যদি করতে চাও, একটা পানির পাইপের কথা চিন্তা করো, পানির পাইপ যাইতে যাইতে এই জায়গাতে হুট করে সংকুচিত হয়ে গেছে, এটাকে বলে ডাইভারজেন্স। আর এখানে প্রসারিত হয়ে গেছে, প্রসারিত হওয়া মানে এটা হচ্ছে কি, এটা ডাইভারজেন্স, এই জায়গায় ডাইভারজেন্স হচ্ছে নেগেটিভ, আর এদিক বরাবর যখন যাচ্ছে তখন এই জায়গায় ডাইভারজেন্স হচ্ছে পজিটিভ। সো ডেল ডট ভি এটা যদি পজিটিভ হয় তাহলে এই জিনিসটা হচ্ছে প্রসারিত। সো এই জিনিসটা একটু মাথায় নিতে হবে, নিলে আমরা বুঝতে পারবো। তাহলে ওইটা হচ্ছে সংকুচিত, যখন এই বরাবর যাচ্ছে তখন সংকুচিত মানে নেগেটিভ, আর এই বরাবর গেলে ওটা হচ্ছে পজিটিভ মানে প্রসারিত। ওকে, এবার বলছে দেখো আমাদের এখানে এত ভেক্টর এবং এত ভেক্টর, এই দুইটার মধ্যবর্তী কোণ বের করো। তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার ফর্মুলা কি? থেটা ইকুয়ালস টু কজ ইনভার্স উপরে দুইটা ভেক্টরের ডট গুণফল। সো ডট করলে দেখো 2 এর সাথে এটা ডট গুণ হবে, সো আই এর সাথে আই ডট হলে 22 দুগুণা 44 আসে, জে এর সাথে জে ডট করলে 3 দুগুণা 6 আসে, কে এর সাথে কে ডট করলে মাইনাস দেখো 5 দুগুণা 50 আসে, ডিভাইডেড বাই নিচে আমাদের দুইটা ভেক্টরেরই মান বসবে। সো দেখো একটা আসবে 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার, একটা আসবে হচ্ছে 22 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার প্লাস 10 এর স্কয়ার। সো ক্যালকুলেশন করলে দেখো কজ ইনভার্স এটা আসে দেখো 50 মাইনাস 50 ডিভাইডেড বাই এই ভ্যালু। তো খেয়াল করো 50 মাইনাস 50 মানে অলরেডি এখানে আমাদের 0 হয়ে যাচ্ছে, এখানে সামথিং থাক, এখানে 0 হয়ে যাচ্ছে। সো খেয়াল করো তো কজ ইনভার্স 0 ডিভাইডেড বাই সামথিং না, সো কজ কত ডিগ্রির মান 0,
cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0। তার মানে এখান থেকে আমরা ভ্যালু কিন্তু 90 পাচ্ছি, অর্থাৎ এই দুইটা ভেক্টরকে যদি আমরা ডট গুণন করি, তো ডট গুণন করে মধ্যবর্তী কোণ আমরা 90 ডিগ্রি বের করে ফেলতে পারছি। সো এই জায়গা থেকে আমরা মধ্যবর্তী কোণ কত পাচ্ছি, 90 ডিগ্রি। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এবার দেখো এখানে আমাদের একটা ভেক্টর দেয়া আছে, আরেকটা ভেক্টর দেয়া আছে, এই দুইটা ক্রস গুণন করতে বলছে। সো দুইটা ভেক্টর বসাবো, একটা হচ্ছে i বসালাম, j বসালাম, k বসালাম। সো i j k নেওয়ার পর দেখো আমরা এখানে নিচ্ছি হচ্ছে 1 1 1, তারপর নিচ্ছি 2 2 2। এই দুইটা ভেক্টরের এখন ক্রস গুণন বের করব। সো আমরা যখন i নিব, i নিলে ক্যালকুলেশন দেখো, i যখন নিচ্ছি তখন এইটার সাথে ক্যালকুলেশন করলে 2 আসে, -2 আসে, -2 আসে। মাইনাস j যখন নিব সেম ভাবে 2 - 2 আসবে, প্লাস k যখন নিব তখন 2 - 2 আসবে। সো ক্যালকুলেশন করলে দেখো আলটিমেটলি এই ভেক্টরের ভ্যালু কত আসে, 0 আসে। সো এই টোটাল ভেক্টরটা ক্যালকুলেশন করে আমরা ক্রস গুণন করে 0 পাই। বুঝতে পারছো? ওকে, পরে দেখো আমাদের এখানে বলছে যে এটা একটা ভি, এটা একটা ভেক্টর ফিল্ড ভি। এই ভি ভেক্টরকে অগুণনশীল করার শর্ত কি? সো খেয়াল করো, আমরা জানি ভেক্টর অপারেটর ডেলের সাথে ভি যদি আমি ক্রস গুণন করে 0 পাই, এইটা হচ্ছে অগুণনশীল করার শর্ত। সো এখানে খেয়াল করো, এইটার দিকে তাকাও, এইটার দিকে তাকাও, ডেল ডট ভি ইকুয়ালস টু 0, তার মানে কি এটা অগুণনশীল না? সো ডেল ডট ভি মানে ডেল ক্রস ভি ইকুয়ালস টু 0, এইটা হচ্ছে অগুণনশীল। সো এইটা হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। ওকে, পরে দেখো বলছে নিচের কোনটি সঠিক। সো যখনই আমাদের i j k এর রিলেশন বের করতে বলবে তখন আমরা এরকম একটা গোল নিব। গোল নেওয়ার পর প্রথমে আমরা বসাবো i, তারপরে বসাবো j, তারপরে বসাবো k। আচ্ছা বসাইছি। এবার দেখো এই i থেকে j এর দিকে, j থেকে k এর দিকে, k থেকে i এর দিকে, এইভাবে আমরা ঘড়ির কাঁটার দিকে চিহ্নিত করব। তো মাথায় রাখবা i এর সাথে j যদি ক্রস গুণন করো তাহলে রেজাল্ট পাবা k, j এর সাথে k যদি ক্রস গুণন করো রেজাল্ট পাবা i। তারপরে দেখো k এর সাথে i যদি ক্রস গুণন করো রেজাল্ট পাবা j। এইভাবে গোলে ঘুরাইতে হয়, ঘুরাইলে তোমার মিলে যায়। তো দেখো এখানে j এর সাথে k ক্রস গুণন করলে i পাওয়া যায়। এবার যদি তুমি উল্টা ঘুরাও, দেখো এই k এর সাথে j করো, k এর সাথে j ক্রস গুণন করো রেজাল্ট পাবা -i। বুঝতে পারছো? তারপরে j এর সাথে i ক্রস গুণন করো রেজাল্ট পাবা -k। সো এইভাবে উল্টা ঘুরাইলে মাইনাস আসে, সোজা ঘুরাইলে প্লাস আসে। পরে দেখো বলছে দুইটি ভেক্টরের স্কেলার গুণন 18, ভেক্টর গুণন কত তোমার 6√3। তো আমরা জানি ওই যে ফর্মুলা দেখছি একটু আগে, tan θ ইকুয়ালস টু উপরে যাই ভেক্টর গুণন, মানে উপরে যাই p ক্রস q, নিচে যাই p ডট q। তাহলে ভেক্টর গুণন p ক্রস q এর ভ্যালু কত? ভেক্টর গুণনের ভ্যালু দেখো 6√3 দেয়া আছে, আর তোমার স্কেলার গুণনের ভ্যালু দেখো দেয়া আছে 18। সো ক্যালকুলেশন করলে এটার সাথে এটা ক্যালকুলেশন করলে 3 6 18, তো 1/√3 আসে। সো দেখো tan কত ডিগ্রির মান 1/√3, theta equals to tan inverse 1/√3, তার মানে কত 30 ডিগ্রি আসবে। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা সব মিলায়ে ভ্যালু পাই হচ্ছে 30 ডিগ্রি, মানে অপশন সি। পরে আসো বলছে দুইটি ভেক্টরের স্কেলার গুণন 18, ভেক্টর গুণন এইটাই করলাম, স্লাইড রিপিট আসছে। পরে বলছে দেখো দুটি সমান মানের ভেক্টর, মানে p equals to p, q equals to p, সমান মানের ভেক্টর, এদের লব্ধির মান যে কোনো একটির ভেক্টরের মানের সমান হলে, মানে r equals to এটাও p হলে এদের মধ্যবর্তী কোণ কত আমরা জানি, তিনটায় যদি সমান হয় তাহলে তোমার লব্ধি মধ্যবর্তী কোণ আলফা ইকুয়ালস টু হয় 120 ডিগ্রি আর দিক হয় 60 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল ফিনোমেনা। তাহলে এটা হচ্ছে মধ্যবর্তী কোণ হবে কত, 120 ডিগ্রি। ওকে, পরে দেখো বলছে এ ও বি দুইটি বস্তু পূর্ব পশ্চিমে 70 মিটার লম্বা একটি সোজা রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসছে। সো দেখো আমরা একটা বস্তু নিলাম, এটা এ প্রান্তে আছে, আরেকটা বস্তু নিলাম, এটা বি প্রান্তে আছে। সো এদিক থেকে এদিক বরাবর যাচ্ছে কত ডিগ্রি বেগে, কত বেগে, 40 মিটার পার সেকেন্ড বেগে, আর এদিক থেকে এদিক বরাবর যাচ্ছে কত বেগে, 30 মিটার পার সেকেন্ড বেগে। তো খেয়াল করো যখন দুজন পরস্পরের বিপরীত দিক দিয়ে আসতেছে, তখন দুজন পরস্পরের বিপরীত দিক দিয়ে আসলে আপেক্ষিক বেগ হবে
আপেক্ষিক বেগ হবে দুজনের বেগের যোগফল। আপেক্ষিক বেগ মানে কি, পরস্পরের বিপরীত দিকে হলে তোমার সরাসরি যোগ হয়ে যায়, অর্থাৎ এদের আপেক্ষিক বেগ হবে 70 মিটার পার সেকেন্ড বেগে। মানে চিন্তা করো তুমিও মোটরসাইকেল নিয়ে যাচ্ছ আর তোমার সামনে থেকেও মোটরসাইকেল নিয়ে আসছে, সো দুই দিক থেকে আসলে এরা দুদিক থেকে দ্রুত গতিতে একটা পয়েন্টের দিকে যাবে না, ফলে এই দুই দিক থেকে আসলে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ দুজনের বেগের সমষ্টির সমানের মতো মনে হবে। সো যখনই অপোজিট দিক দিয়ে আসে তখন মনে হয় কি দুইটা যোগফল হচ্ছে, সেখানে 70 মিটার পার সেকেন্ড আসে। বাট চিন্তা করো একটা ট্রেন যাচ্ছে, ট্রেনের পাশে একটা মোটরসাইকেল যাচ্ছে, তারা একই দিকে যাচ্ছে, তো ট্রেন থেকে তুমি মোটরসাইকেলে যে বসে থাকবে তাকে মনে করবা স্থির যাচ্ছে, দুজনাই স্থির যাচ্ছে, বা বাস আর মোটরসাইকেল পাশাপাশি ভাবে যাচ্ছে, বা দুইটা বাস যাচ্ছে, তখন কিন্তু স্থির বলে মনে হয়। বাট এই জায়গাতে যেহেতু বিপরীত দিকে, তাহলে দুজনের যোগফল, তাহলে এই আপেক্ষিক বেগের কনসেপ্টটা কাজে লাগায় এই এমসিকিউ গুলা সলিউশন করতে পারতে হবে। এরপরে বলছে দেখো ভেক্টর এ এর অভিক্ষেপ এক্স অক্ষের সাপেক্ষে হলে, আমরা জানি এ ভেক্টরের এক্স অক্ষের সাপেক্ষে অভিক্ষেপ এ কস থিটা, তাহলে এখানে আমাদের ভ্যালু আসে কিন্তু কজ। সো দেখো এ ভেক্টরের এক্স অক্ষের সাপেক্ষে অভিক্ষেপ এ কস থিটা, এখানে ভ্যালু আসে কজ। এবার বলছে দেখো একটি সামন্তরিকের সন্নিহিত দুইটি বাহু দুইটি ভেক্টর দ্বারা নির্দেশিত হলে ক্ষেত্রফল কি হবে। সো দেখো সন্নিহিত দুইটা বাহুর ক্ষেত্রে একটা পি একটা কিউ, তো আমরা জানি সরাসরি তাদের যে ক্রস গুণফল, সেই ক্রস গুণফলই আসে হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো দেখো দুইটি ভেক্টরের ক্রস গুণফলের সমান এটা আসে। পরে বলছে দেখো ভি একটি ভেক্টর ভি সলিনয়েডাল কখন হবে। সলিনয়েডাল হওয়ার শর্ত বলছিলাম ডেল ডট ভি ইকুয়ালস টু 0 হলে সলিনয়েডাল। সো এখানে আমাদের ডেল ডট ভি, এটা দেখো অপশন এ তে দেয়া আছে, সো এটা হচ্ছে আমাদের সলিনয়েডাল এখানে। ওকে, এবার পরে দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটি বিন্দুর আদি অবস্থান এত দেয়া আছে এবং শেষ অবস্থান, এটা খুব ছোট হয়ে গেছে লেখা। সো আদি অবস্থান হচ্ছে 2 4 3, এটা হচ্ছে আদি অবস্থান, হ্যাঁ এটা হচ্ছে আদি অবস্থান, আর শেষ অবস্থান আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে 7 6 5। এবার বলছে ভেক্টরটির তোমার মান কত বা অবস্থান কত, তাহলে ভেক্টরটির অবস্থান হবে সবসময় এ ভেক্টর, বা এইটা যদি আদি অবস্থান এ পয়েন্ট হয়, শেষ অবস্থান বি পয়েন্ট হয়, তাহলে এ বি ভেক্টর ইকুয়ালস টু আমার আসবে হচ্ছে বি মাইনাস এ, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। সো ক্যালকুলেশন করলে 7 থেকে 2 বাদ যাবে, আসবে হচ্ছে 5/, ঠিক আছে 5/, 6 থেকে 4 বাদ যাবে, তাহলে 6 থেকে 4 বাদ দিলে প্লাস 3j প্লাস 5 থেকে 3 বাদ দিবে 2k, এটা আসবে। সো রেজাল্ট ক্যালকুলেশন করলে 5 এর স্কয়ার 3 এর স্কয়ার 2 এর স্কয়ার। সো ক্যালকুলেশন করলে দেখো 5 এর স্কয়ার 25, 25 আর 9, 25 আর 9 কত আসে, 25 আর 9 মিলে আসে হচ্ছে 34, 34 আর 4 সব মিলায়ে মেবি আসে হচ্ছে 38, 38 কোন ভ্যালু এখানে মাইনাস আছে, -2। সো এখানে 25, 25 আর 9 29, 29 25 আর 9 29, 29 আর 9 মিলে 38 আসে। সো রুটের নিচে 38 আসে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো এই জায়গাতে সামথিং কিছু একটা উল্টাপাল্টা বসাইছি, এই জন্য হইতে পারে এরকম আসছে। 2 4 3 7 6 5 সবই ঠিক বসাইছি, সো এখানে আমাদের উত্তরটা ঠিক নাই, এটা হচ্ছে 38 হবে। পরে দেখো একজন সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ বেগে সাঁতরিয়ে, মানে সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ, তাহলে স্রোতের বেগ, স্রোত যদি আমরা ইউ ধরি, তাহলে সাঁতারুর বেগ কত হচ্ছে বলতো, তাহলে সাঁতারুর বেগ হচ্ছে 2u। তাহলে দেখো অপর পারে পৌঁছাইতে, অপর বিন্দুতে পৌঁছাতে স্রোতের সাথে তার কত ডিগ্রি কোণ হবে, তাহলে কত ডিগ্রি কোণে রওনা দিতে হবে সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা একটু আগে দেখছিলাম যে কত ডিগ্রি কোণে রওনা দিতে হবে, সেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, যেখানে ইউ হচ্ছে আমাদের স্রোতের বেগ, ইউ হচ্ছে আমাদের স্রোতের বেগ, স্রোতের বেগ কত, স্রোতের বেগ হচ্ছে ইউ, তো মাইনাস ইউ ডিভাইডেড বাই সাঁতারুর বেগ বা লোকের বেগ, এটা কি আসছে, এটা হচ্ছে 2u। ক্যালকুলেশন করলে দেখো cos ইনভার্স মাইনাস 1/2 আসে। সো cos ইনভার্স মাইনাস 1/2 মানে 120 ডিগ্রি। সবসময় এটাই দেখবা যে মাইনাস হাফই আসবে, আর মাইনাস হাফ আসলে এটা 120 ডিগ্রি আসে। ক্যালকুলেশনে এই ম্যাথগুলো এভাবেই সাজায় দেয়, মেইন বইয়ের থেকেই, মেইন বইয়ের মতোই দেয়, মেইন বইয়ে একটা ম্যাথ এরকম আছে, সেই ম্যাথের মতোই সাজায় দেয়। পরে দেখো বলছে 4 মিটার পার সেকেন্ড বেগে হাঁটার সময় একজন বেগ 6 মিটার পার সেকেন্ড লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো, বৃষ্টি থেকে রক্ষা পেতে তাকে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। ছাতা ধরার এই ম্যাথ কি, ব্যাপারটা হচ্ছে দেখো একটা লোক এদিক বরাবর হেঁটে যাচ্ছে, চিন্তা করো এটা হচ্ছে আমাদের সেই লোকটা এদিক বরাবর হেঁটে যাচ্ছে, হাঁটার সময় তার বেগ 6 মিটার পার সেকেন্ড। এখন উপর থেকে বৃষ্টি পড়তেছে এই বরাবর, সেটা কত 4 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে।
আচ্ছা এত বেগে হাঁটার সময়, হাঁটার বেগ হচ্ছে, হাঁটার বেগ উল্টা লিখছি, হাঁটার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। সো 4 মিটার পার সেকেন্ড বেগে হাঁটছে, আর এখানে বৃষ্টি পড়তেছে হচ্ছে আমার উপর থেকে 6 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, এখন কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে? ছাতা তো সবসময় তুমি সোজা করে ধরো, তাই না? সোজা করে, এবার বৃষ্টি যেদিকে বেশি হয় সোজা থেকে সেদিক বরাবর হেলায় ধরো, সোজা থেকে পিছন দিক বরাবর হেলায় ধরো। তো এইটা হচ্ছে আমার সোজা বৃষ্টি নামতেছে, এর সাথে একটা নির্দিষ্ট ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি ছাতা ধরবা, তাহলে এখান থেকে থেটা ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরলা। তো ছাতা ধরার ফলে এই যে নিচের যে বেগটা ছিল, এই বেগটা এখন এই বরাবর কাজ করবে। সেই বরাবর কাজ করলে এই 4 চলে গেল এখানে, আর এই 6 চলে গেল এখানে। এবার দেখো তো এই জায়গায় যে থেটাটা আছে, এই থেটা কার সাথে? 6 এর সাথে না? তার মানে এই 6 হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তো আমাদের এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে? এটা tan থেটা ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো লম্বে যাচ্ছে 4 আর ভূমিতে যাচ্ছে 6, তাহলে থেটা ইকুয়ালস টু tan ইনভার্স 4 ডিভাইডেড বাই 6, এটা আসে। কত আসে? 4 ডিভাইডেড বাই 6। সো 4 ডিভাইডেড বাই 6 করলে আমাদের ভ্যালু আসে হচ্ছে 33.7 ডিগ্রি। মাথায় রাখবো 4 ডিভাইডেড বাই 6 করলে আমাদের ভ্যালু আসে কত? এই জায়গাতে ভ্যালু দেখো 4 ডিভাইডেড বাই 6 করলে 33.7 ডিগ্রি। পরে বলছে দেখো তিনটি ভেক্টর ABC যদি a ডট b ইকুয়ালস টু a ডট c হয় এবং a ক্রস b ইকুয়ালস টু a ক্রস c হয়, তখন কোনটি সঠিক? তো খেয়াল করে দেখো a ডট b ইকুয়ালস টু a ডট c বলছে, তো আমরা জানি a ডট b ইকুয়ালস টু ab cos থিটা। ওকে, a ক্রস a ডট c মানে ac cos থিটা। সো দেখো cos থিটা উঠে যাচ্ছে, a উঠে যাচ্ছে, b ইকুয়ালস টু c আসে। সেম ভাবে আমাদের এখানে a ক্রস b ইকুয়ালস টু a ক্রস c আসে। সো ক্যালকুলেশন করলে ab sin থিটা আসে ইকুয়ালস টু ac sin থিটা আসবে। সো এখান থেকে দেখো a sin থিটা উঠে গেলে b ইকুয়ালস টু c আসে। সো তুমি যেই ক্যালকুলেশনেই যাও তোমার এখানে রেজাল্ট আসবে কি? b ইকুয়ালস টু c, সিম্পল জিনিস। পরে দেখো বলছে সলিনয়েডাল চৌম্বকের ক্ষেত্রে প্রবাল্য বৃদ্ধি করার ক্ষেত্রে কোনটি বাড়াতে হবে? দেখো মজ্জায় এটা মুখস্থ করবা, ফেরাস, এটা আসলে ফিজিক্সের জিনিস না, অন্য সেক্টরের জিনিস, জাস্ট সলিনয়েডাল টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ এই জন্য দিয়ে রাখছে। পরে বলছে দেখো দুইটি সমান মানের ভেক্টর রাশি একটি বিন্দুতে কত কোণে ক্রিয়া করলে লব্ধির মান আরেকটার অর্ধেক হবে। তাহলে দেখো এই জায়গাতে না আমাদের প্রশ্নটা এখন একটু চেঞ্জ হয়েছে। তাহলে আমাদের এখানে p ইকুয়ালস টু মানে p ইকুয়ালস টু p, r ইকুয়ালস টু p, q ইকুয়ালস টু p, ঠিক আছে, p ইকুয়ালস টু p, বাট r ইকুয়ালস টু হচ্ছে আমাদের p ডিভাইডেড বাই 2। এবার কত কোণে ক্রিয়া করবে সেটা আমাদের জিজ্ঞেস করছে, সো আমাদের কোণ বের করা লাগবে। তার মানে দেখো p ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস p স্কয়ার 2p cos আলফা, এটা বের করা লাগবে। সো ক্যালকুলেশন করলে p স্কয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু, এখানে দেখো ক্যালকুলেশন করলে 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos আলফা। সো দেখো টোটাল জায়গা থেকে আমি p স্কয়ার যদি বাদ দিয়ে দিই 1/4 ইকুয়ালস টু 2 প্লাস 2 cos আলফা, এটা আসে। সো 2 প্লাস 2 cos আলফা। তো ক্যালকুলেশন করার পরে এখান থেকে তুমি কি করবা? ফার্দার ক্যালকুলেশন করবা। সো ফার্দার ক্যালকুলেশন করলে এই জায়গা থেকে ফার্দার ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে ফার্দার ক্যালকুলেশন করলে 2 cos আলফা ইকুয়ালস টু 1/4 মাইনাস 2। সো 1/4 মাইনাস 2 ক্যালকুলেশন করো, নিচে 4, 1 মাইনাস 4 দুগানা কত আসে? 8। তো এখান থেকে দেখো 2 cos আলফা ইকুয়ালস টু আসে হচ্ছে মাইনাস 7/4। বুঝতে পারছো? সো এখানে দেখো cos আলফা ইকুয়ালস টু আসে হচ্ছে মাইনাস 7/8। সো এই মাইনাস 7/8 এটার ভ্যালু হচ্ছে 151 ডিগ্রি। তো যদি আমাদের ক্যালকুলেটর দেয় তাহলে হচ্ছে 151 ডিগ্রি, আর যদি ক্যালকুলেটর না দেয়, যদি যেটা অবভিয়াসলি জিএসটি তে দিবে না, তখন মাইনাস 7/8 থাকবে অপশনে। সো মাইনাস 7/8 হবে আমাদের এখানে কারেক্ট আনসার। সো আশা করি এটা বুঝতে পারছো। পরে বলছে দেখো কোন একটা বিন্দুতে একই সময়ে 10 নিউটন এবং 6 নিউটন মানে দুইটি ভেক্টর রাশি 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে? তো লব্ধির মান r ইকুয়ালস টু রুটের নিচে একটা হচ্ছে 10 নিউটনের বল আর একটা হচ্ছে 6 নিউটনের বল 2 ইনটু 2pq মানে 10 ইনটু 6 cos কোণ কত? 60 ডিগ্রি, এই বসাই দিলাম। সো দেখো এই ভ্যালু কত আসে? 100 আসে, 36 আসে। ক্যালকুলেশন করো, 6 × 60, 6 × 60 120 cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত? 1/2 না? cos 60 ডিগ্রির মান 1/2। সো ক্যালকুলেশন করলে রুট দেখো এখানে আসে হচ্ছে 100 প্লাস 36, এটাকে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 60। সো টোটাল মিলে ক্যালকুলেশন করলে দেখবা
রুটের নিচে 196 আসবে। 196 আসা মানে এটার ভ্যালু আসলে কত? 14। সেখান থেকে আমরা 14 পাচ্ছি কারেক্ট আনসার। সো পরে দেখো বলছে কোনটি ভেক্টর রাশি? তড়িৎ প্রাবল্য যেটা আছে এটা হচ্ছে ভেক্টর রাশি, তড়িৎ প্রাবল্যের দিক আছে। সো এটা হচ্ছে এই পর্যন্ত ছিল আমাদের টোটাল এমসিকিউ গুলা। এই পর্যন্ত আমরা 45টা এমসিকিউ সলভ করলাম। এই পর্যন্তই হচ্ছে আমাদের এন্ড। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আশা করি টোটাল ক্লাস জুড়ে তুমি অনেক কিছু শিখছো। ক্লাসের মাঝখানে অন্যান্য অনেক উল্টাপাল্টা কথাবার্তা না বলে আমি একদম স্মুথলি সলভ করাই। সো সলভ যেগুলা বুঝছো খুবই ভালো। যদি কোনো কিছু না বুঝে থাকো আমাকে অবশ্যই জিজ্ঞেস করবা, ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট তোমাকে একটা ভালো সাপোর্ট দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আসসালামু আলাইকুম, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।